একটু ভালো করে কথা বলেছি বলে আপনি আমায় প্রেমের প্রস্তাব দিচ্ছেন? আপনার থেকে 4 বছরের বড় আমি। লজ্জা নাই? কোষ্ঠকাঠিন্য ভাব রেখে নাক ছিটকে বলে উঠল আরশি। কিন্তু তার এহেন কথায় সামনে দাঁড়িয়ে থাকা মুগ্ধের কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না। সে আগের মতোই শান্ত চোখ নিয়ে তাকিয়ে আছে আরশির মুখপানে। আরশি ভীষণ বিরক্ত হলো। হাতের সাহায্যে মুগ্ধের বুকের বাম পাশে ধাক্কা দিয়ে চলে যেতে যেতে বলল, আর কখনো যেন আপনাকে আমার সামনে না দেখি মুগ্ধ। পেছন থেকে হাত চেপে ধরল মুগ্ধ। থেমে গেল আরুষির পা। সে পেছনে ফিরে দেখতে পেল তার হাত মুগ্ধের হাতে আটকে আছে। ভ্রু কুঁচকে আরুষি বলল, হাতটা ছাড়ুন মুগ্ধ। আপনি এমন কেন করছেন আরশি? আমি কি আপনাকে খেয়ে ফেলছি? আমি কিন্তু আপনাকে চড় মারতে বাধ্য হব মুগ্ধ। মুগ্ধ হাতটা ছেড়ে দিল। অসহায় গলায় বলল, আপনাকে আমি ভালোবাসি আরশি। আপনাকে যদি আরেকবার আমার পেছনে ঘুরতে দেখেছি তাহলে আমি ভুলে যাব যে আপনি আমাদের ভার্সিটির প্রিন্সিপালের ছেলে। আর আমার হাতের 5টা আঙুলের ছাপ আপনার গালে বসে যাবে। বলে আরুষি সেখান থেকে হাঁটা ধরল উল্টো দিকে। মুগ্ধ আরুষি যাওয়ার পথে তাকিয়ে বলল, আপনি আমাকে কেন বুঝতে পারছেন না আরশি? আরুষির বড় বড় পা ফেলে ক্যান্টিনে এসে বসলো। নিজের উপরই রাগ হচ্ছে তার। তার উচিতই হয়নি এমন ছোটখাটো চিরকুট পেয়ে গাছতলায় চলে যাওয়া। সে না গেলে মুগ্ধ সুযোগই পেত না। আর ছেলেটাই বা কেমন, সবেমাত্র ভার্সিটিতে পা রেখেছে। আরুষি এবার মাস্টার্সে ভালো স্টুডেন্ট হওয়ায় প্রিন্সিপাল স্যার তাকে মুগ্ধকে পড়াশোনার কিছু হেল্প করতে বলে। তাই আরুষি মুগ্ধকে পড়াশোনায় হেল্প করত। কিন্তু কয়েক মাসেই মুগ্ধ এসব ভেবে বসে আছে। আজ চিরকুটটা পেয়ে সে না গেলে হয়তো জানতেও পারতো না যে মুগ্ধ তাকে নিয়ে এসব ভাববে। হঠাৎ আরুষির কাঁধে কেউ হাত রাখায় আরুষির ধ্যান ভাঙে। পেছনে ফিরে দেখে ফারিহা আর তারিন দাঁড়িয়ে আছে। আরুষি দীর্ঘশ্বাস ফেলে বলল, ও তোরা? অন্য কাউকে আশা করেছিলে নাকি? না কিছু না। তুই কি কোনো কিছু নিয়ে আপসেট? আসলে প্রিন্সিপাল স্যারের ছেলে মুগ্ধ আছে না, আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। কি? এই পিচ্চি ছেলে কিনা তোকে প্রেমের প্রস্তাব? হ্যাঁ। তুই কি ভাবলি? কি ভাবলি মানে? আমি এসবে নেই। প্রিন্সিপালের ছেলেও। তাছাড়া সমাজ এসব মানে নাকি? ছি, এসব আমি ভাবিও না ওকে নিয়ে। বলে সে উঠে দাঁড়ায়। ফারিয়া আর তারিন একে অপরের মুখ চাওয়াচাই করলো। তাদের তো আর এখানে কিছু বলার নেই। এটা আরুষির ব্যক্তিগত বিষয়। তারা শুধু মাথা নাড়ায় আর সেখান থেকে ক্লাসরুমের দিকে পা বাড়ায়। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকার পর রিক্সা পেল আরুষি। বিকাল হয়ে এসেছে। আর না ভেবে আরুষি রিক্সায় উঠে পড়ল। রিক্সা চালককে যেতে বলবে এমন সময় কোত্থেকে যেন মুগ্ধ এসে তার পাশে বসলো। রিক্সাওয়ালা একবার পেছনে তাকালেন। রিক্সা চলতে আরম্ভ করলো। আরুষি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে মুগ্ধর দিকে। কি হলো এতক্ষণ সে বুঝতেই পারেনি। মুগ্ধ মিষ্টি হেসে আরুষির দিকে তাকিয়ে আছে। রিক্সা চলতে আরম্ভ করতে আরুষি যেন হুঁশ এলো। সে চেঁচিয়ে বলল, আপনি এখানে? আমি তো থাকবো। নামুন বলছি। এই মামা, রিক্সা থামান। একদম না। মামা রিক্সা চালান তো। কি হচ্ছেটা কি মুগ্ধ? আপনাকে আমি আমার থেকে দূরে থাকতে বলেছি? আপনি কেন শুনছেন না আমার কথা? শুনছি তো। কই শুনছেন আপনি? আপনি হুটহাট এভাবে আমার আশেপাশে চলে আসেন কেন? ভালো লাগে তাই। আরুষি কিছুক্ষণ মুগ্ধের দিকে তাকিয়ে রইল। তারপর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। মুগ্ধ গালে হাত দিয়ে আরুষির দিকে তাকিয়ে রইল। আরুষির বসার সামনে আসতেই আরুষি রিক্সা থেকে নেমে গেল। মুগ্ধ নেমে এলো। আরুষি রিক্সাওয়ালার দিকে টাকা বাড়ানোর আগে মুগ্ধ টাকা দিয়ে দিল। আরুষির রাগ যেন সপ্তম আকাশ স্পর্শ করলো। সে চেঁচিয়ে বলল, আপনাকে আমি বলেছি ভাড়া দিতে। উফ, আস্তে। আপনি এখনই আমাকে বয়রা বানিয়ে দিচ্ছেন আরশি। বিয়ের পর তো লোকে বয়রার বউ বলবে। আই ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আই লাভ ইউ। আপনাকে আসলে আর কিচ্ছু বলার নেই। নির্লজ্জ একটা, বাসায় যান। বাইরে যেন না আসা হয়। যাব না। কেন? আপনার জন্য দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করব। আমার থেকে দূরে থাকুন মুগ্ধ, এতেই আপনার মঙ্গল। আমি চাই না আমার মঙ্গল হোক। খারাপ হলে হোক, তবুও আমার আপনাকে চাই আরশি। আপনি কেন বুঝতে পারছেন না মুগ্ধ? আপনি তো বাচ্চা নন। বাচ্চা নই বলেই তো ভালোটা বুঝতে পারছি। আপনার থেকে 4 বছরের বড় আমি। এটা কি যেমন তেমন কথা বলে মনে করছেন? বিষয়টা যতটা সহজ ভাবছেন এটা অতটা সহজও নয়। চাইলে সবটাই সহজ। সোজা জবাব মুগ্ধের। আর কিছু বলল না।
বাসার দিকে পা বাড়ালো। মুগ্ধ পেছন থেকে আরশিকে দেখতে লাগলো আর আস্তে আস্তে করে বলতে লাগলো, আপনি যতক্ষণ না আমাকে ভালোবাসি বলবেন ততক্ষণ আমি আপনার পিছু ছাড়বো না আরশি। আপনার মায়ায় পড়ে গেছি আমি। নিজেকে আপনার থেকে দূরে সরানোর যে বড্ড দায়। বলে সে হাসলো। এদিকে বাসায় ঢুকতে ঢুকতে আরশি ভাবলো, ছেলেটার বয়স হচ্ছে ঠিকই, কিন্তু বুদ্ধির দিক থেকে এখনো বাচ্চাদের মতোই করছে। ও তো ইচ্ছে করে অবুঝ হচ্ছে। এটাকে ওকে মানায়? সমাজ কি কখনো এটা মানবে? আরশি 10 বছরের পিচ্ছি বোন দিবা আরশিকে ঘরে ঢুকতে দেখে বলল, আপু, তুমি চলে এসেছো? আফসোস, প্রতিদিনের মতো আজকে আরশি হাসি মুখে জবাব দিল না, যেন কথাটা কানেই গেল না। নিজের মতো ভাবতে ভাবতে রুমের দিকে এগোতে লাগলো। মুগ্ধের মনে রয়েছে আরশির জন্য আকাশ পরিমাণ ভালোবাসা। আরশি বিষয়টা জানতো না, আজই জানতে পারলো। আরশিদের বাসা থেকে 10 মিনিট হাঁটলেই মুগ্ধদের বড় বাড়িটা। আরশি মাঝে মাঝে সেখানে যেত প্রিন্সিপালের কথায়। মুগ্ধর ছোট বোন মায়াকে পড়াতে যেত আর মুগ্ধকেও সাহায্য করে দিত। তবে আজ থেকে কেন যেন আরশি যাওয়ার মুড উবে গেছে। কেন যেন মনে হচ্ছে মুগ্ধদের বাসায় যাওয়া মানে আরশি আর মুগ্ধের দুজনেরই বিপদ। কারণ মুগ্ধ আরশির জন্য যে অনুভূতি জমিয়েছে, সেই অনুভূতির মূল্য হয়তো কেউই দিবে না। দোষটা হয়তো পড়বে আরশিরই কাঁধে। কথাগুলো ভাবতে ভাবতে আরশি নিজের ঘরে ঢুকলো। ব্যাগটা রেখে দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় চলে গেল। টাওয়ালটা হাতে নিতে দেখতে পেল মুগ্ধ তার দিকে তাকিয়ে রাস্তার আরেক পাশে দাঁড়িয়ে। আরশির ভ্রু কুঁচকে গেল। সে ইশারায় বলল, মুগ্ধ, যান বাসায়। মুগ্ধ হেসে তাকিয়ে রইল। আরশি কি বলবে বুঝতে পারছে না। কেন এত অবুঝ হচ্ছে মুগ্ধ? সে তো বাচ্চা নয়। আরশি কিছুতেই মুগ্ধকে দমাতে পারছে না। এর পরিণতি কি হতে পারে? আপু, আজকে পড়াতে আসোনি কেন? ফোনের অপর প্রান্তে থেকে মায়ার এমন কথা শুনে আরুষির বুক ধক করে উঠল। তবুও নিজেকে সামলে মুচকে হেসে বলল, আমি আর পড়াতে আসবো না মায়া। আপু, সামনে আমার হাফ ইয়ারলি এক্সাম, প্লিজ এসো। আমি ম্যাথে কাঁচা, তুমি তো জানোই। দেখো মায়া, আমি তো আর পড়াতে চাচ্ছি না। আপু, আমার এক্সামের আগে এমন করে যদি তুমি পড়ানো বাদ দাও, তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে। মায়ার কথায় খানিকটা চুপ রইল আরুষি। ভাবলো আসলে তো মেয়েটার তো আর দোষ নেই, ওর পরীক্ষা খারাপ হবে ভেবে আরুষি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পড়ল, আচ্ছা, আজকে বিকেলে আসবো। আচ্ছা, এসো। বলেই সে কল কেটে দিল। এদিকে আরুষি মনে মনে ভাবছে, হ্যাঁ তো বলে দিলাম, কিন্তু মুগ্ধের সামনে যাওয়াটা কি উচিত হবে? ভেবে আরুষি ব্যাগ গোছাতে আরম্ভ করলো। ভার্সিটিতে যেতে হবে তো। ড্রয়িং রুমে আসতেই দিবা তাড়া দিল। আপু, খেয়ে যেতে। আমি এত কষ্ট করে সকাল সকাল উঠে আপনাদের জন্য ব্রেকফাস্ট বানালাম। না রে, ক্যান্টিন থেকে খেয়ে নিব। আরুষির বাবা জুনাদ খান সোফায় বসে নিউজ পেপার পড়ছিলেন। তিনি একটা অফিসে ছোটখাটো জব করেন, যার টাকা দিয়ে পুরো পরিবারটাকে টানতে হয় তার। আরুষির মা নেই, মারা গেছেন। বাবার ছোট বোনটাকে নিয়ে আরুষির ছোট পরিবার। প্রিন্সিপাল স্যারের মেয়েকে পড়িয়ে আরুষির অনেকটাই সাহায্য হয়। প্রিন্সিপাল আরুষিকে পড়াশোনায় বেশ সুবিধা করে দিয়েছেন। তাই জুনায়েদ আহমেদেরও বড় মেয়েকে নিয়ে এত চিন্তা নেই। ছোট মেয়েকেই এখন মানুষ করা চিন্তা। কিন্তু এখন মেয়েকে এমনভাবে খাবারকে না করতে দেখে বললেন, খেয়ে যাও, না খেয়ে যাওয়ার কি দরকার? বাবা, আসলে আমার ক্লাস দেরি হচ্ছে। একটু দাঁড়াও না আপু, আমিও তো যাব তোমার সাথে। আরুষি বোনের দিকে তাকিয়ে আর কিছু বলল না, দাঁড়িয়ে রইল। মাথায় এখনো হাজার রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। আরুষির বাবা জুনায়েদ আবার বললেন, তো ভার্সিটিতে কোনো সমস্যা হচ্ছে না তো? পড়াশোনা ভালো করে হচ্ছে তো? না বাবা, কোনো সমস্যা হচ্ছে না, আর পড়াশোনাও ভালোই চলছে। আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আসি। এমন কিছু করো না যেন আমাদের মাথা কাটা যায়, বরং এমন কিছু করো যেন আমাদের মাথা আরো উঁচু হয়। ইনশাল্লাহ। আরুষির মাথায় বাবার কথাগুলি বারবার ঘুরছে। সে আবারও ভেবে নিল, না, সে এমন কিছু করবে না যাতে সমাজের কাছে তাদের মাথা কেটে যায়। মুগ্ধ যা ইচ্ছা করে নিক, আরুষি এবার মুগ্ধকে নিজের থেকে দূরে সরিয়েই ছাড়বে। দিচ্ছেন কেন আরশি? ছাতা আনেননি? মুগ্ধের গলা পেয়ে পেছনে তাকায় আরুষি। মুগ্ধ তার পেছনে প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। আরুষি কিছু বলতে গিয়েও বলল না। মুগ্ধের সাথে কথা বলা মানে তাকে প্রশ্রয় দেয়া। আরুষি নিজের মতো হেঁটে ফুটপাত দিয়ে যেতে লাগলো। মুগ্ধ আরুষির পেছনে পিছনে হাঁটতে হাঁটতে বলল, আপনি রিক্সা কেন নিচ্ছেন না আরশি? আরুষি তখনও চুপ। মূলত সে রিক্সা নিতে চাচ্ছে না, কারণ বৃষ্টি মানেই রিক্সাওয়ালাদের ডিমান্ড। তারা 20 টাকার ভাড়া 80 টাকা যেতে চায়। তার চেয়ে ভালো আরুষি হেঁটেই যাবে। সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। রিক্সা ভাড়াতে যদি 80 টাকা চলে যায়,
তার সেভিংস হবে কিভাবে? তাছাড়া আরশিরও ভালো লাগছে বৃষ্টির ছোঁয়া। রাস্তাটা তেমন জনমানুষ বহুল না, কারণ বৃষ্টির জন্য সবাই রাস্তা থেকে দৌড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছে। তাই আরশির হাঁটা আরও গতি বাড়ল। মুগ্ধ আরশির উত্তর না পেয়ে নিজের হাঁটার গতিও বাড়িয়ে দিল আর বলতে লাগলো, বৃষ্টিতে ভিজলে তো আপনার জ্বর এসে যাবে আরশি। আরশি মুগ্ধের কথা শুনতেই যাচ্ছে না। মুগ্ধ এবার আরশির হাত ধরল। আর দুবার ভাবলো না আরশি, পেছনে ঘুরে মুগ্ধের গালে চড় বসিয়ে দিল। মুগ্ধ গালও হাত দিয়ে তাকিয়ে রইল আরশির দিকে। আরশি দাঁতে দাঁত চেপে রইল। চরটা মনে থাকলে দ্বিতীয়বার আমার সাথে এমন বিহেভিয়ার করবেন না মুগ্ধ। আর নাম ধরে ডাকেন কেন আমায় আপনি? আপনার থেকে 4 বছরের বড় আমি, আমাকে আপু বলে ডাকবেন। আপনার হাতটা নরম, কিন্তু জ্বরটা শক্ত কেন আরশি? আমি আপনাকে আপু বলে ডাকতে বলছি মুগ্ধ। আমি কিন্তু স্যার আর আন্টির কাছে বিচার দিব। বউকে কি আপু ডাকে আরশি? আমার থেকে 10 হাত দূরে থাকবেন, নয়তো সেকেন্ড চটটা আরো জোরে লাগবে। বলে আরশি সেখান থেকে চলে গেল। মুগ্ধ আরশি যাওয়ার পানেই তাকিয়ে রইল। গালে হাত রেখে ভাবল, আপনার নরম হাতের স্পর্শ অনুভব করছি। আজ রাতটা অন্তত ভালো ঘুম হবে আমার। আরুষি বাসায় এসে ওয়াশরুমে চলে গেল। ভিজা কাপড় সহই ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মুগ্ধের অসহায় মুখটা বারবার ভেসে উঠছে তার। নিজের হাতের দিকে তাকায় আরুষি। চরটা বেশ জোরেই লেগেছে। আরুষির নিজের হাতটাই জ্বলে উঠেছে, কিন্তু সে যে নিরুপায়। মুগ্ধের প্রপোজালকে প্রত্যাখ্যান করবে এমন মেয়ে হয়তো কম সূক্ষ্ম কি রয়েছে? তাদের মধ্যে সেও একজন। মায়ার রুমে মায়াকে পড়াচ্ছে আরুষি। ঠিক তখনই এলোমেলোভাবে হেঁটে মায়ার কক্ষে প্রবেশ করলো মুগ্ধ। মায়া ভাইকে নিজের রুমে দেখে বলল, ভাই তুই এখানে? আরুষি এবার পেছনে ফিরল। মুগ্ধের উস্কো খুস্কো চুল, চোখ ঝরা হালকা লাল, পরনে ধূসর রঙের টি শার্ট। মুগ্ধ এগিয়ে আসছে। মায়া টেবিল থেকে উঠে দাঁড়ায়। আরুষি মুখ ঘুরিয়ে খাতার দিকে তাকায়। মায়া ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে বলে, ভাই তোর তো শরীর গরম, তুই আমার রুমে কেন? কিছু লাগবে? আমার যা লাগবে সেটা তুই দিতে পারবি না রে মায়া। তোর হয়তো জ্বর আসছে ভাইয়া, আমি মাকে বলছি। আরশি আপু আমি আসছি। বলে মায়া সেখান থেকে দৌড়ে বের হয়ে গেল। আরুষির বুকটা কেমন ধকধক করছে। মুগ্ধের উপস্থিতি অনুভব করছে সে, কিন্তু পেছনে ফিরে না। ফিরলে হয়তো মুগ্ধের চঞ্চল দৃষ্টি দেখতে পেত। মুগ্ধ ধীর পায়ে এগিয়ে গেল আরুষির দিকে। আরুষি তখন এমনি এমনি খাতায় আঁকিবুকি করছে। মুগ্ধ মায়া চেয়ারটায় বসে পড়ল। আরুষি মুখ তুলে তাকায়। মুগ্ধের এমন ভয়ানক চেহারা দেখে কেমন যেন বুক কাঁপে তার। মুগ্ধ অসহায় গলায় বলে, আমার সাথে এমন অন্যায় কেন হচ্ছে বলতে পারেন আপনি? আরুষি আবারও নিচের দিকে তাকায়। মুগ্ধ আবার বলে, আমার সাথে কথাও বলা যায় না আরশি? আরুষি আবার তাকায় মুখ তুলে। মুগ্ধ হাসে। হেসে বলে, আমার সাথে এমন করিয়েন না, আমার অনেক কষ্ট হয়। প্লিজ কথা বলুন আমার সাথে। আপনার জ্বর হয়তো। হতে থাক জ্বর, আপনার তো তাতে কিচ্ছু না, তাই না? আরুষি অসহায় চোখে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধকে দেখে বেশ মায়া হচ্ছে তার। আচমকা মুগ্ধের গালে হাত রেখে বলে ওঠে। যান রেস্ট নিন। মুগ্ধের মুখে হাসি ফুটে ওঠে। আরুষির হাতটা নিজের গালে চেপে ধরে মুগ্ধ। হুঁশ ফিরে আরুষির। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, মায়াকে বলবেন পড়াগুলো শিখে রাখতে, আমি আসছি। আমি কি আপনার যোগ্য নই? শরীরের যত্ন নিন। আপনি নিয়ে দিন। আমার থেকে দূরে থাকেন, নয়তো আরেকটা চর খাবেন। এক জ্বরে জ্বর উঠেছে, আরেক জ্বরে না হয় ভালোবাসা বাড়বে। এই ছেলের সাথে কথা বলাটাই উচিত না। ভেবে আরুষি দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। সেদিকে তাকিয়ে হেসেই ফেলল মুগ্ধ। প্রতিদিনের মতো আজও মুগ্ধ ক্লাস শেষ করে ভার্সিটির বাইরে দাঁড়িয়ে রইল। একটু পরেই আরুষি বের হলো তারিন আর ফারিহার সাথে। মুগ্ধ আরুষির হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা আয়মান সেটা লক্ষ্য করলো। তাই আয়মান তিতাস আর নীলকে নিয়ে সেখান থেকে সরে গেল। আরুষি বান্ধবীদের বিদায় দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে রিক্সা খুঁজতে লাগলো। মুগ্ধ আবারও গিয়ে দাঁড়ালো আরুষির সামনে। মুগ্ধ চেহারা দেখে বোঝা যাচ্ছে তার অসুস্থতা। হাতে একটা ব্যান্ডেজও রয়েছে। বিষয়টা চোখে পড়লো আরুষির। তবুও আরুষি কোনো প্রকার কথা বলল না। মুগ্ধ আরুষির পাশেই দাঁড়িয়ে রইল। আমার ভীষণ মন খারাপ। কেন? আমাকে কেউ ভালোবাসে না আরশি। আমার সাথে একটু যাবেন আরশি? কোথায়? আমি সারাদিন কিছু খাইনি, একটা রেস্টুরেন্টে যাব। খাননি কেন? দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে। আমার অসুস্থতা দিয়ে আপনার কিছু যায় আসে? বলেই তাচ্ছিলের হাসি দিল মুগ্ধ। আরুষির হৃদয় কেঁপে উঠল।
মুগ্ধের এই অবস্থা দেখে তার মন কেমন যেন করছে। মুগ্ধ আরশির হাত ধরতে গিয়েও ধরে না। অবাক হয় আরশি। মুগ্ধ মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, অসুস্থতা নিয়ে চর খেতে চাই না, যাবেন আমার সাথে? চলুন। মুগ্ধের চোখে মুখে আনন্দ ফুটে উঠল। সে নিজের বাইক নিয়ে এসে আরশির সামনে দাঁড়ালো। আরশি ভ্রু কুঁচকে বলল, কি? বাইকে উঠে পড়ুন। আপনি এই অসুস্থতা নিয়ে বাইক চালাবেন আর আমি বাইকে উঠবো? মানে নিজেও মরবেন আর আমাকেও মারবেন? নিজে মরবো, তবু আপনার কোনো ক্ষতি হতে দিব না। আরশি শুধু অবাক হয়েই তাকিয়ে রয়। কি দিয়ে তৈরি ছেলে? আরশির পিছনে বসতেই মুগ্ধ বাইকটা একটু টান দেয়। আরশির মাথা গিয়ে লাগে মুগ্ধের পিঠে। আরশি কেঁপে ওঠে, হাত দিয়ে ঘাড় স্পর্শ করে বলে, আপনার শরীর তো ভীষণ গরম মুগ্ধ। বাসায় না গিয়ে কলেজে কেন এসেছেন? আপনার জন্য এসেছি আরশি, আপনাকে একবার দেখতে, না হলে আমার সারাটা দিন ভালো কাটে না। বাইকটা আপনার বাসার দিকে ঘোরান মুগ্ধ, বাসায় গিয়ে খাবেন। আর রেস্টুরেন্টের খাবার খেতে হবে না, এসব এখন অস্বাস্থ্যকর। আচ্ছা। মুগ্ধ আর কিছু বলল না। একটানে নিজের বাসার সামনে এনে বাইক থামালো। বাইকের শব্দ শুনে যেন মুগ্ধের মা শর্মিলা দৌড়ে এলেন। ছেলের মাথায় হাত দিয়ে বললেন, এসেছিস তুই? জ্বরে গা পুড়ে যাচ্ছে। কে বলেছিল তোকে কলেজে যেতে? দরকারি ক্লাস ছিল মা। একদম বাড়তি কথা বলবি না, বেয়াদব ছেলে। একদম বেশি বড় হয়ে গেছো। চলো খেয়ে নিবে। মুগ্ধ আরশির দিকে আর চোখে তাকালো। শর্মিলারও এবার আরশির কথা খেয়াল হলো। তিনি আরশিকে উদ্দেশ্য করে বললেন, থ্যাংক ইউ আম্মু, ওকে বাসায় আনার জন্য। মায়া ঘরেই আছে, পড়াবে না? জি আন্টি। বলে আরশি বাড়িতে ঢুকলো। শর্মিলা ছেলের হাত ধরে নিয়ে সোফায় বসালেন। ভাত মেখে মুখের সামনে ধরতেই মুগ্ধ হাতটা সরিয়ে বলল, খাবো না আমি। খেয়ে নাও আব্বু, ওষুধ খেতে হবে তো। না মা, আগে আমার একটা আবদার তোমায় রাখতে হবে। কি আবদার? আরশিকে এখানে আজকের জন্য থেকে যেতে বলো না আম্মু। তুই যেটা করছিস সেটা সমাজ ভালোভাবে নেবে না মুগ্ধ। সমাজ আমায় খাবার দেয় না মা। বিষয়টা একবার ভাব ভালো করে। তাছাড়া ওর বাবা। সেসব আমি দেখে নেব মা। আজ রাত্রি ওকে এখানে রাখো, রাখো না, না হলে কিন্তু আমি বাইক নিয়ে বেরিয়ে যাব। আচ্ছা, আমি ওকে রাখার ব্যবস্থা করছি, তুই খেয়ে নে। সেদিন আমার বাসায় থাকতে বলাই থাকলেন না কেন আরশি? আপনার বাবা তো থাকার পারমিশন দিয়েছিল। আপনার আশেপাশে থাকা মানে আপনার আর আমার দুজনেরই বিপদ। আপনি কি সেটা বুঝতে পারছেন না? বুঝতে চাই না আমি। আর কত কষ্ট দিবেন আমাকে আপনি? এটা কেমন বেয়াদবি মুগ্ধ? এটা পার্ক, লোকে দেখছে আমাদের। আই ডোন্ট কেয়ার। আমার বিষয়টাও ভাবতে হবে আপনার মুগ্ধ। আপনার মান সম্মান গেলে সেটা ফেরত পাবেন, কিন্তু আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার সম্মান গেলে সেটা পাবো না। সম্মান হারানোর মতো কিছু করেছি আমি? করতে চাইছেন আপনি? আপনি কি বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? কিছুই না, শুধু আপনাকে চাই আমি, এইটুকুই। আপনার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে নিতে চাই আমি। আমি চাই যেন আমাকে আপনি ভালোবাসেন আমার মতো। এদিকে আরশি মুগ্ধের মুখ পানে তাকিয়ে রইল। চোখে পানি চলে এলো তার। আর কত এই ছেলেটাকে আটকে রাখবে সে? আর কি করলে ছেলেটা মানবে? আরশি মুখ চিপে ঝিলের দিকে দৌড় দিল, সাথে দৌড় দিল মুগ্ধ। ঝিলের সামনে এসে ঘাসের উপর বসে পড়ল আরশি। মুগ্ধ হাঁপাতে হাঁপাতে বলল, কি সমস্যা আপনার? বলতে বলতে মুগ্ধ বসে পড়ল। আরশির দিকে তাকিয়ে দেখলো আরশির চোখে পানি। মুগ্ধের বক্ষস্থল টিপ টিপ করতে লাগলো। কাঁপা কাঁপা হাতে এসে আরশির গালে হাত দিয়ে মুখটা তুলে বলল, আপনি কাঁদছেন কেন আরশি? আমাকে ভালোবাসতে সমস্যা আপনার? একটু ভালোবাসুন না আমায়। আমি আপনাকে ছাড়া থাকতে পারি না আরশি। আপনি আপনার বয়সে একজনকে খুঁজে নিন মুগ্ধ, অনেককে পাবেন। আমার যে আপনাকেই চাই, আমার যে হৃদয় শুধু আপনি। আরশি অন্যদিকে তাকিয়ে ফুপিয়ে উঠল। মুগ্ধ এবার উঠে দাঁড়ালো। পেছনে ফিরে হাতের কোণের সাহায্যে মুখ মুছতে মুছতে বলল, আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। আমি চলে গেলে যদি আপনি না কাঁদেন তাহলে আমি চলে যাচ্ছি। আরশি মুগ্ধের দিকে তাকায়। ছেলেটা অন্যদিকে তাকিয়ে আছে। মুগ্ধ আবার বলে, আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না, কিন্তু একদিন আমার শূন্যতা আপনি টের পাবেন। সেদিন হাজার খুঁজেও আমায় পাবেন না। কেন? হারিয়ে যাব ততক্ষণে। বলে মুগ্ধ সেখান থেকে চলে গেল। আরশি মুগ্ধের যাওয়ার পানে তাকিয়ে আছে আর বলছে, আমি আপনাকে কষ্ট দিতে চাই না মুগ্ধ, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা তো সম্ভব না। সমাজের লোকে নানান কথা শোনাবে। আমার বাবা ছোটখাটো একটা চাকরি করেন,
সারা জীবনে সম্মানের দাগ লাগেনি। আজ আমার জন্য যদি বাবার সম্মানহানি হয়, আমার তো সেটা সহ্য হবে না। ভাবতে ভাবতে আরুষি বসে পড়ল আবার। কিছুক্ষণ বাদেই কারোর হাসির শব্দ পেল। আরুষি ঘাড় ঘুরিয়ে দেখলো মুগ্ধ বসে আছে আর হেসে বলছে, আপনাকে ছেড়ে চলে যাব? এত সহজ? আরুষির কেন যেন হাসি ফুটে উঠল মুখে। কেমন যেন খুশি খুশি লাগলো। মুগ্ধের ফিরে আসাটা যেন তার জন্য ভীষণ খুশির। এমনটা হবার কারণ না জানলেও আরুষি মুখ বাঁকিয়ে বলে, আপনি না চলে গেলেন? আপনাকে ছেড়ে থাকতে পারি না তো। মুগ্ধের এমন কথায় আরুষি ভ্রমণ বোলানো হাসি দেয়। মুগ্ধের গালে হাত রাখতে মুগ্ধ হঠাৎ উধাও হয়ে গেল। আরুষি কেমন যেন ভরকে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো সন্ধ্যা নামছে আর তার পাশে কেউই নেই। আরুষি বুঝলো এটা তার নিতান্তই একটা কল্পনা। মুগ্ধ তো কখনই চলে গেছে। চারিদিকে চোখ বুলিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেলল আরুষি। ভার্সিটিতে পা রাখার সময় সে আজ মুগ্ধের দেখা পায়নি, আর এই সময়ও পাচ্ছে না। এটা অবশ্য তার খুশি হওয়ার কথা, কিন্তু সে হচ্ছে না। মনে কোনো একটা জায়গায় মন খারাপের সৃষ্টি হচ্ছে। নিজেকে অস্থিরতার মাঝে উপলব্ধি করতে পারছে। বিষয়টা হয়তো তারিন আর ফারিহা লক্ষ্য করলো। তারিন ফারিহাকে ফিসফিস করে বলল, আজকে আরশির মনটা খারাপ মনে হচ্ছে না? ফারিহা মাথা নাড়িয়ে সম্মতি দিল। দাঁড়া, ওকে জিজ্ঞেস করি। বেশ কিছুক্ষণ হাঁটার পরও কাঙ্ক্ষিত মানুষটির দেখা না পেয়ে আরুষির বুক চিরে আবারও দীর্ঘশ্বাস বের হয়ে গেল। ফারিহা হালকা কেশে বলল, তুই কি কাউকে খুঁজছিস আরশি? সে তো নেই। কে নেই আরশি? কেউ না তো। বলে আরুষি কয়েক পা এগিয়ে হাঁটতে লাগলো। বলতে গেলে সে আপাতত পুরো কলেজ মাঠটাই পায়চারি করে চলেছে। ফারিহা আর তারিনও পেছন পেছন আসছে। হঠাৎই আরুষি মুগ্ধের বন্ধু তিতাস, আয়মান আর নীলকে দেখতে পেল। তিনজনই একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আরুষির চোখ সেদিকে তাকিয়ে একজনকে খুঁজে চলেছে, কিন্তু সে নেই। আয়মান হঠাৎই সামনে তাকিয়ে আরুষিকে দেখতে পেল। সে আরুষির দিকে এগিয়ে আসতে আরুষি চোখ সরিয়ে নিল। আয়মান মুচকে এসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। জি ওয়ালাইকুম আসসালাম। ভাবি বলার কারণ? কারণটা হয়তো আপনার অজানা নয় ভাবি। প্লিজ আমায় এসব নামে ডাকবেন না। আমি আপনাদের থেকে সিনিয়র, আপু ডাকবেন, এতেই হবে। সরি ভাবি, মানতে পারলাম না। কে বলেছে আপনাদের এসব বলে ডাকতে আমায়? মুগ্ধ বলেছে ভাবি বলে ডাকতে। সে বললেই কি ভাবি ডাকতে হবে নাকি? আয়মান হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ফারিহা কিছু বলতে যাবে তার আগে আরুষি হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। আয়মান আবারও বলে, কিছু লাগবে ভাবি? না, আমার আবার কি লাগবে? আপনি যাকে খুঁজছেন সে নাই। মানে? হ্যাঁ, আপনি মুগ্ধকেই খুঁজছেন তো? মোটেও না। আমি কেন ওই বেয়াদবটাকে খুঁজবো? আপনার চাহনি দেখেই বোঝা যাচ্ছে ভাবি। ভাবি, মুগ্ধ এখানে নেই, আজ আসেনি। আর তার সাথে আমাদের কথাও হয়নি, ফোনও বন্ধ রয়েছে। জানি না ছেলেটা কোথায়। আপনি সুখে থাকুন, এটাই হয়তো চাই ও। ভাবি, এই কথাটা তো নিশ্চয়ই শুনেছেন যে আমাদের তাকে চাওয়া উচিত, যে আমাদের ভালোবাসে, তাকে নয় যাকে শুধু আমরা ভালোবাসি। আরুষি মুখ তুলে আয়মানের দিকে জিজ্ঞাসার সুযোগ চাহনি দেয়। আয়মান হেসে বলে, এমন ভালোবাসা আমরা চেয়েও পাই না, আর আপনি পেয়েও ফেলে দিচ্ছেন, আফসোস। আরুষি কি বলবে বুঝতে না পেরে আর কিছু না শুনে সেখান থেকে চলে এলো। পেছন পেছন ফারিহা আর তারিনও দৌড়ে এলো। আরুষি বট গাছটার সামনে এসে বসে পড়ল। ফারিহা আর তারিনও এসে কাঁধে হাত রাখলো। আরুষি এবার কেটে দিল, তারপর বলল, আমি কি করব বল তোরা? মুগ্ধ আমায় ভালোবাসে, এটা না হয় আমি মানছি। ছেলেটা ভালোবাসে আমায়, কিন্তু সমাজ কি এটা মানবে? লোকে কি ভালো চোখে দেখবে? আমার বাবার সম্মানটা কোথায় থাকবে বলতো? লোকে বলবে ছেলের কপাল খারাপ, তাই বুড়ি কপালে জুটেছে। বল তোরা, বলবে না? লোকে কি বলবে সেটা জানি না, তবে কেন যেন আমার মন বলছে তুই মুগ্ধকে ভালোবাসিস। কি? হ্যাঁ আরশি, তুইও মুগ্ধকে ভালোবাসিস, নয়তো ওর জন্য তোর এত কষ্ট হতো না। তুই ওকে মিস করছিস। এমন ছেলে আর পাবি বলে মনে হয় না। তোর বিষয়টা জানি না, তবে আমি পেলে কবেই হ্যাঁ বলে দিতাম। একে তো ভার্সিটির নিউ ক্রাশ। আমরা বের হয়ে গেলে ওই ভার্সিটিতে মেয়েদের উপর রাজত্ব করবে বলে মনে হচ্ছে। কি যে বলবো আমি? মায়াকে আরুষি পড়াতে এসেছে অনেকক্ষণ হলো। মায়া নিজের মতো অঙ্ক করছে। আরুষি যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে সংযুক্ত করতে, কিন্তু তার অবাধ্য চোখ বারংবার খুঁজে চলেছে মুগ্ধকে। না পেয়ে চোখে অশ্রু টলটল করছে। আরুষি বারবার চেষ্টা করছে সেই পানি লুকাতে, বারবার চোখের পলক ফেলছে যেন পানি না পড়ে। কিছুক্ষণ পর
মায়া বলল, আপু এটা পারছি না। দেখি কোনটা। আপু তোমার চোখে পানি কেন? আরে কিছু না, এমনি। তুমি বলো কোনটায় সমস্যা। মায়া কিছু বলতে গিয়েও বলে না, অঙ্কটা দেখিয়ে দেয় আরশিকে। আরশিও মায়াকে পড়ানো শুরু করে, কিন্তু এখনো তার মনটা কেমন কু ডাকছে। হঠাৎ দরজা খুলে শর্মিলা প্রবেশ করলেন, হাতে খাবারের ট্রে। তিনি তো আরশির সামনে দিয়ে বললেন, নাও কিছু জলখাবার। না না, তার কি দরকার ছিল আন্টি? সারাদিন ভার্সিটি করছো, নাও এখন খাও। তোমার বাবার শরীর কেমন আছে আরশি? জি আন্টি, ভালো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আরশি। জি আন্টি। আসলে গতকাল থেকে মুগ্ধ বাসায় নেই। ছেলেটা সারাদিন হয়তো না খাওয়া। বন্ধুদের কল করে জানলাম ভার্সিটিতেও যায়নি, বাইক নিয়ে বের হয়েছিল। ও তো আবার বাইক অ্যাক্সিডেন্ট বেশি করে, রেস্ট করে। মা তুমি কি জানো ও কোথায়? না আন্টি, আমি তো দেখিনি। তুমি আবার জিজ্ঞেস করে কিছু মনে করিও না। আসলে ও কারোর কাছে যাক আর না যাক, তোমার কাছে তো যায়, তাই আর কি। আরশি মাথাটা নিচু করে ফেলল। তার জন্যই তো মুগ্ধ বাসায় আসছে না। আরশির হার্ট ক্রমাগত লাফাতে লাগলো। ধীরে ধীরে সে বুঝতে পারছে যে সে মুগ্ধের মায়ায় পড়ে গেছে। মুগ্ধের বাসায় পা রাখতেই বাড়িটা কেমন থমথমে অনুভব করলো আরশি। বাড়িতে ঢুকতেও দেখতে পেল সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, যেটা ঢেকে খাটের উপর রাখা। আরশি ভ্রু কুঁচকে এগিয়ে যায়। সামনে শর্মিলাকে কান্নারত অবস্থায় দেখতে পায়, সাথে মায়া, মুগ্ধর বাবা জুয়েল সাহেবকেও দেখতে পেল। শর্মিলাকে কাঁদতে দেখে আরশি বলে, আন্টি কাঁদছেন কেন আপনি? আর এটা কার লাশ? আমার সব শেষে আরশি, আমার কলিজার ধন শেষ। কি বলছেন এসব আন্টি? আমি তো বুঝতেই পারছি না। মুগ্ধ বাইক অ্যাক্সিডেন্ট করেছে, যথাসময়ে হাসপাতালে নিয়ে যেতে পারিনি আরশি। আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারিনি। বলতে বলতে তিনি বসে পড়লেন, কাঁদতে লাগলেন হু হু করে। আরশির পায়ের নিচের মাটি সরে গেল, সে যেন পাথর হয়ে গেল। এক পা করে সামনে এগিয়ে গেল। সাদর কাপড়টা উঠাতেই মুগ্ধের মুখটা ভেসে উঠল। আরশি মুগ্ধের মাথার নিচের সাথে চেপে ধরে কাঁদতে শুরু করলো। চারদিক থেকে ভেসে আসলো মুগ্ধের সব কথা। আরশি চিৎকার করে বলতে লাগলো, আপনি ফিরে আসুন মুগ্ধ। দেখুন, আপনার আরশি আপনার কাছে, আপনাকে আর দূরে রাখবো না মুগ্ধ। এই মুগ্ধ, চোখ খুলুন প্লিজ। দেখুন, আমি আপনার কাছেই রয়েছি, আর কখনো আপনাকে কষ্ট দিব না মুগ্ধ। আপনারা বলেছিলেন আমাকে ছেড়ে আপনি থাকতে পারবেন না, তাহলে কেন চলে গেলেন মুগ্ধ? কেন? আরশি অনবরত মুগ্ধের কপালে ঠোঁট ছুঁয়ে বলছে, মুগ্ধ প্লিজ দেখুন, আপনি কিন্তু আরেকটা চর খাবেন। এই মুগ্ধ, আমাকে আর আপু বলে ডাকতে হবে না। আপনি নাম ধরে রাখলেও কিছু বলবো না, সারাদিন বিরক্ত করলেও কিছু বলবো না। এখন আমাকে কে বিরক্ত করবে সারাদিন? কার উপর রাগ দেখাবো আমি? কার অভিমান মাখা চোখ দুটো দেখবো মুগ্ধ? বলুন না মুগ্ধ। এই মুগ্ধ, উঠুন প্লিজ। আপনি না বলেছিলেন আপনার আমার কান্না সহ্য হয় না, তাহলে আজ কেন শুনতে পারছেন না আপনি আমার কান্না? কেন দেখতে পারছেন না আমার কান্নারত চোখ মুখ? উঠুন প্লিজ। বলতে বলতে আরশি ক্রমাগত মুগ্ধের বুকে মাথা রাখছে, কিন্তু মুগ্ধের কোনো প্রকার রেসপন্স নেই। সে তো চলে গেছে, হারিয়ে গেছে। যেমনটা আরশি চেয়েছিল, মুক্তি দিয়েছে সে আরশিকে। মুগ্ধের প্রাণহীন দেহটাকে এখনো নিজের সাথে চেপে ধরে আছে আরশি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, মুগ্ধ, চোখটা খুলুন না। আমি আপনার সব কথা মেনে চলবো, সত্যি বলছি। আরশির কানের কাছে বাজতে লাগলো মুগ্ধের সেই কথাটা। আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না, কিন্তু একদিন আমার শূন্যতা আপনি টের পাবেন। সেদিন হাজার খুঁজেও আমায় পাবেন না। না, আপনি যেতে পারেন না আমাকে ছেড়ে। আমি যেতে দিব না আপনাকে। তাকান আপনি, আপনাকে আমার জন্য হলেও বাঁচতে হবে মুগ্ধ। চিৎকার করে বলতে বলতে কাঁদছে আরশি। মুগ্ধের কথাগুলো বারংবার তার কানে এসে বাড়ি খাচ্ছে। আমার যে আপনাকেই চাই, আমার যে হৃদয়ে শুধু আপনি। আমারও হৃদয়ে শুধু আপনি মুগ্ধ, শুধুমাত্র আপনি। আপনাকে আমি আমার থেকে আর দূরে রাখবো না মুগ্ধ। একবার আমাকে দেখুন, বলুন যা আপনাকে ভালোবাসতে আমার কি সমস্যা? কোনো সমস্যা নেই মুগ্ধ। দুনিয়া উল্টে গেলেও আমি আপনাকেই ভালোবাসবো। হ্যাঁ, ভালোবাসি আপনাকে আমি মুগ্ধ। নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি আপনাকে, নিজের থেকেও দূরে করতে পারবো না। প্লিজ তাকান। মুগ্ধকে কয়েকজন লোক মেরে তুলেছে। আরশি কাঁদতে কাঁদতে বলছে, কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমার মুগ্ধকে? ওকে আমার কাছে দিয়ে যান। না না, আমার মুগ্ধের কিচ্ছু হয়নি। দাফন কেন করবেন আপনারা? কি সব বলছেন? ও তো ঘুমাচ্ছে, এখনই চোখ খুলবে। উঠুন মুগ্ধ। আরশিকে আর বলতে না দিয়ে
তারা মুগ্ধকে নিয়ে চলে যাচ্ছে। আরুষি সেদিকে তাকিয়ে হু হু করে কাঁদছে। তার চোখের সামনে ভেসে উঠছে মুগ্ধের হাসি মাখা চেহারাটা, মুগ্ধের সেই চঞ্চল চোখগুলো, সেই ঠোঁট কামড়ে হাসিটা, বৃষ্টির মধ্যে ভিজে যাওয়া মুখটা। পরক্ষণেই নিজের হাতের মধ্যে চোখ পড়ল তার। এই হাতে সে মুগ্ধকে চড় মেরেছিল। জিদে আরুষি নিজের হাতটাকে দরজার চিপায় বাড়ি দিল, তারপর চিৎকার করে বলল, মুগ্ধ! বলে লাফ দিয়ে আরুষি ঘুম থেকে উঠে পড়ল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো আর মাথায় হাত দিয়ে বলতে লাগলো, মুগ্ধ কই? মুগ্ধ, মুগ্ধ আপনি কই? কি হয়েছে আপু? তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখেছো? আরুষি দিবার দিকে তাকায়। আরুষির কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, ফ্যানের নিচেও সে ঘামছে। দিবা বোনকে উদ্দেশ্য করে বলল, পানি দিব আপু? তুই কি খারাপ স্বপ্ন দেখেছিস? বলতে বলতে দিবা আরুষিকে পানি দেয়। আরুষি পানিটা ঢকঢক করে খেয়ে নিজেকে শান্ত করলো, তারপর ঘাম মুছে বলল, ও, ওটা স্বপ্ন ছিল? হ্যাঁ আপু, কি দেখলি রে? না কিছু না, তুই শুয়ে পড়। আর তুই? তুই শুয়ে পড়, সকালে স্কুল আছে, শুয়ে পড়, আমি একটু পর ঘুমাবো। দিবা বোনের কথায় সায় দিয়ে শুয়ে পড়ল। আরুষি উঠে দাঁড়ালো, বুকের মধ্যে হাত রেখে বুঝতে পারলো হাড়টা এখনো জোরে জোরে চলছে। ভয় এখনো কাটেনি। চারিদিকে নিস্তব্ধতা, বাহির থেকে কুকুর শেয়ালের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আরুষির মাথায় এখনো স্বপ্নটা ঘুরছে। সে ঢোক গিলে বলল, ভাগ্যিস ওটা স্বপ্ন ছিল, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া হে আল্লাহ। ভেবে সে বারান্দায় গিয়ে দাঁড়ায়, নিচের দিকে তাকিয়ে ভাবতে লাগে। কই যেতে পারে ছেলেটা? কোনো আক্কেল নেই, ওকে নিজে সবার চিন্তা হতে পারে। ভাবতে ভাবতে আরুষি বারান্দার জানলা দিয়ে সামনের দিকে তাকায়। চোখ বড় হয়ে যায় তার। ল্যাম্পপোস্টের নিচে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে মাথায় এলো মুগ্ধের কথা। আরুষি আর কিছু ভাবার আগে অবয়বটা একটু এগিয়ে এলো। ল্যাম্পপোস্টের আলোয় মুখটা স্পষ্টভাবে ফুটে উঠল। আরুষির মুখে হাসি ফুটে উঠল। অস্পষ্ট শহরে বলল, মুগ্ধ! মুগ্ধ আরুষির দিকে তাকিয়ে হাসছে। আরুষি প্রথমে নিজের মনের ভুল ভেবে চুপ হয়ে গেল, কিন্তু মুগ্ধ হাত নাড়াতে আরুষির মুখে আবারও হাসির রেখা দেখা গেল। আরুষি তাড়াতাড়ি করে বিছানায় পাশ থেকে ওড়না নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। সে পারছে না উড়ে মুগ্ধের কাছে চলে যেতে। আস্তে আস্তে দরজা খুলে বাইরে আসতে মুগ্ধের বাইকটা দেখতে পেল। আরুষি হাসলো। এগিয়ে যেতেই মুগ্ধ এক পা করে এগিয়ে এলো। আরুষি কান্নারত গলায় বলল, মুগ্ধ! মুগ্ধ হেসে হাতটা দুপাশে মেলে দিল। আরুষিকে আর পাইকে দৌড়ে মুগ্ধের বুকে আছড়ে পড়ল, জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মুগ্ধ তো মহা খুশি, চোখের মধ্যে পানি চিকচিক করছে, কিন্তু মুখে হাসি। সে আরুষিকে আর একটু চেপে ধরে বলল, কাঁদছেন কেন আরশি? আপনি অনেক খারাপ মুগ্ধ, ভীষণ খারাপ আপনি। কেন, আমি কি করেছি? কি করেছেন তাই না? সারাদিন কই ছিলেন আপনি? চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছিল। মানে কোনো খেয়াল থাকে না তাই না? দুনিয়া উচ্ছন্নে যাক। আন্টি, আমি, মায়া, আঙ্কেল সবাই কত টেনশনে ছিলাম জানেন আপনি। তাছাড়া একটু আগে স্বপ্নে কি দেখলেন? আমি মরে গেছি? বাজে কথা একদম বলবেন না। মরার কথা আরেকবার মুখে আনলে একদম মুখে স্ট্যাপলার মেরে দিব। আপনি না বললেন চলে যেতে, আপনার থেকে বেটার কাউকে খুঁজে নিতে। বলেছি বলে চলে যেতে হবে? আমি তো আপনার সব কথা মানি, গুড বয় তো, তাই। তাই না? একদম। আমি ভেবেছিলাম আপনি আমাকে ছেড়ে থাকলে আর কাঁদবেন না। দেখুন না, আপনার কান্না দেখলে তো আমার ভীষণ কষ্ট হয়। মনে হয় বুকের উপর কেউ ভারী পাথর রেখে দিয়েছে। ভালোবাসি আরশি। এখন কেন কাঁদছেন? এখন তো আমি চলে এসেছি। সারাদিন কিছু খেয়েছেন? না। বাইকটায় বসুন, আমি আসছি। মুগ্ধ বাধ্য ছেলের মতো মাথা নাড়ায়। বেশ কিছুক্ষণ পর আরুষি একটা প্লেট হাতে বাহিরে এলো। মুগ্ধ তা দেখে বলল, এটা কি? আপনার জন্য খাবার। সারাদিন না খেয়ে আছেন, খেয়ে দিয়ে ঘরে গিয়ে ঘুমাবেন। আমি খাবো না। খেতে হবে। তাহলে খাইয়ে দিতে হবে। আরুষি কিছুক্ষণ মুগ্ধের মুখ পাড়ে তাকিয়ে রইল, তারপর ভাত মেখে খাইয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, সারাদিন কই ছিলেন? বন্ধুর বাসায় ছিলাম। আন্টিকে বলে যাননি কেন? যেন আপনি আমার শূন্যতা অনুভব করেন। দিন, পানি খান। মুগ্ধ পানি খেয়ে গ্লাসটা আরুষির হাতে দিল। তারপর আরুষি ওড়না টেনে মুখ মুছে বলল, মজা ছিল। এবার বাসায় গিয়ে ঘুমাবেন। না, আমি থাকবো। থাকবেন মানে? আপনার সাথে থাকবো। চলুন বাইকে করে শহর করি। আজ না, গিয়ে ঘুমাবেন। ওকে? আজ হলে কি হতো? আজ না বললাম তো, বাসায় গিয়ে রেস্ট নিন। আর কালকে ভার্সিটি আছে তো।
হুম, আপনাকে একটু জড়িয়ে ধরি আসি। হুম। মুগ্ধ এসে আরুষিকে আলতো করে জড়িয়ে ধরল। আরুষি স্তব্ধ হয়ে রইল। মুগ্ধ আরুষিকে আরেকটু আগলে নিতেই আরুষির হাত মুগ্ধের পিঠ স্পর্শ করলো। আরুষি চোখ বুজে ফেলল। ভার্সিটিতে আসা মাত্র আরুষি মুগ্ধকে খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে খুঁজে না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে। যেই না গেটে ঢুকবে এমন সময় পেছন থেকে কেউ ডাকলো। আরুষির মুখে হাসি ফুটলো। পেছনে ফিরে মুগ্ধকে দেখতে পেল। মুগ্ধ তার দিকেই হেসে এগিয়ে এসেছে। আরুষিও এগুলোতে নিবে এমন সময় থেকে একটা ছেলে এসে আরুষির হাতটা চেপে ধরে বলল, আপনি আরশি? জি। হাই, আমি জিসান। তুমি আমায় চিনবা না, আমি কিন্তু চিনি। কিভাবে? ক্যান্টিনে বসে বলি। আরুষি একবার জিশানের দিকে তাকিয়ে কি ভেবে মুগ্ধের দিকে তাকায়। মুগ্ধ রাগী চোখে তাকিয়ে আছে জিশানের দিকে, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আরুষি ঢোক গিলল, মনে মনে ভাবলো, জিসান, ইউ আর গন নাও। অনেকক্ষণ যাবৎ ক্যান্টিনে বসে আছে আরুষি। সামনে বসে আছে সেই অপরিচিত ছেলেটা, মানে জিশান। আরুষি ছেলেটার চাহনি দেখে বারবার জোরপূর্বক হাসি দিচ্ছে, আর ছেলেটা আরুষিকে ড্যাব ড্যাব করে দেখছে। আরুষি আর চুপ করে থাকতে না পেরে মুখ খুলল। আপনি কিছু বলছেন না যে? কি বলবো? কি বলবেন মানে? আমাকে এখানে আনলেন কেন? আমাকে আপনার বাবা পাঠিয়েছেন। বাবা পাঠিয়েছেন? জি। কিন্তু কেন? আপনি কি এখানেই পড়েন? না, আমি আমার বাবার ব্যবসা দেখাশোনা করি। ও, তো আমার কাছে বাবা কেন পাঠালো? আসলে আপনার বাবা আমাদের কোম্পানিতে জব করেন। আমি ওনার বসের ছেলে। ও, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। কি প্রশ্ন করব? এই যে আমি কেন এসেছি। ও মা, আপনি নিজেই জানেন না আপনি কেন এসেছেন? আসলে আমি আপনার বাবার ফোনে আপনার ফটো দেখেছি, আর আমার আপনাকে ভালো লেগেছে। এটা বলতে আপনি ভার্সিটি চলে এসেছেন? জি। অনেক সময় লস করে দিলেন যে। আমি ক্লাসে যাই, গুড বাই। তাহলে আমি কি করব? ও আল্লাহ, আপনি কি করবেন তা আমি কিভাবে বলবো? তাহলে ভার্সিটি শেষে রেস্টুরেন্টে যাই। আমার কোনো ঠিক ঠিকানা নেই। তোমার বাবা বলেছে আমার সাথে রেস্টুরেন্টে বসে কথা বলতে। সত্যিই কি বাবা বলেছে, নাকি আপনি এতক্ষণ শুধু শুধু মজা করছেন আমার সাথে? আরে না, আচ্ছা আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি যান। ভার্সিটি শেষে আমি অবশ্যই আসবো। না আসলেই খুশি হব, আর আপনারও মঙ্গল হবে। জি, কিছু বললাম? না না। আচ্ছা যাও। আরুষের কথা না বলে তাড়াহুড়ো করে হাঁটতে লাগলো। আর জিশান আরুষি যাওয়ার পথে তাকে ভাবলো, মেয়েটার বিহেভিয়ার আশ্চর্যজনক হলেও মেয়েটার চেহারাটা বেশ মায়াবী। মুখটায় মায়া মায়া ভাব আছে, বিশেষ করে চোখগুলো বেশি সুন্দর। বাবাকে বলে একেই আমার জীবন সঙ্গিনী বানাবো। ভেবেই জিশান হাসলো। এদিকে জিশান ফারিয়া আর তারিনের দিকে এগিয়ে গেল। ফারিহা দূরে এগিয়ে থাকা জিশানকে দেখে আরুষিকে উদ্দেশ্য করে বলল, কে রে ওটা? আর বলিস না, বাবা নাকি একে পাঠিয়েছে। কি? আঙ্কেল পাঠিয়েছেন? কেন রে? কে ওই ছেলেটা? তোর কাছে? না রে, বাবার বসের ছেলে। আমাকে দেখে নাকি পছন্দ করেছে। ফারিহা বোতল খুলে পানি খাচ্ছিল। একথা শুনে কাশি উঠে গেল। আরুষি দাঁড়িয়ে গেল। ফারিহার পিঠে চাপড় দিতে দিতে বলল, কাশি উঠলো কেমনে? হাঁটতে হাঁটতে কেউ পানি খায়? না না, কিছু না, চল। আরুষিও আর কথা না বাড়িয়ে তারিনের সাথে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। আর ফারিহা পেছন পেছন আসতে আসতে ভাবছে, এই খবর যদি মুগ্ধ পায় তাহলে তো ওই পোলা শেষ। আমি গিয়ে চুপি চুপি আগে বলে আসি। ভাবতে ভাবতে ফারিয়া সেখান থেকে সাইডে কেটে পড়ল। আরুষি তারিনকে বলছে, বুঝলাম না ভাই, এত মেয়ে থাকতে ছেলেটা আমাকেই কেন? আরে পছন্দ তো হতেই পারে, এত কিউট একটা মেয়ে। সমস্যাটা তো অন্য জায়গায়। মুগ্ধ জানলে তো। কি রে, কি ভাবছিস? না না, কিছু না। ওই ছেলেটা কে ছিল আরশি? মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল মুগ্ধ। রোজোরা আর কুচকে আছে। আরুষি ঢোক গিলে বলল, কোন ছেলেটা মুগ্ধ? যার সাথে আপনি সকালে কথা বলছিলেন? কই, কেউ না তো। বলতে বলতে আরুষি মুখের ঘাম মুছতে লাগলো। সে কিছুতেই মুগ্ধকে জানতে দিবে না, কারণ ইতিমধ্যে সে গোপন সূত্রে জানতে পেরেছে যে তার পেছনে লেগে থাকা ছেলেগুলোকে এতদিন যে পিটিয়েছিল সে আর কেউ নয়, মুগ্ধই। তাই এখন সে চাইছে না জিশানকে মার খাওয়াতে, এতে তার বাবার চাকরির সমস্যা হতে পারে। তাহলে সকালে আমার সাথে কথা বললেন না কেন? আমি আপনাকে কত খুঁজেছি। নিচের দিকে তাকিয়ে আপন মনে বিড়বিড় করছিল আরুষি।
মুগ্ধের কথা শুনে মুগ্ধের দিকে তাকিয়ে দেখলো মুগ্ধ আরশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। সেই দৃষ্টিতে রয়েছে এক রাশ অভিমান। আরশি হাসলো, মুগ্ধের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ক্লাস ছিল তো তাই। মোটেও না, আপনি ওই ছেলেটার সাথে ক্যান্টিনে বসেছিলেন জানি আমি। আরে কোন ছেলেটার সাথে মুগ্ধ? বেশি হচ্ছে কিন্তু। যান বাসায় গিয়ে রেস্ট নিন, এখনো কিন্তু অসুস্থতা কমেনি। মুগ্ধ আরশির দিকে রাগে চোখে তাকায়। তারপর সে পার্কের বেঞ্চটায় বসে পড়ে। আরশি দীর্ঘশ্বাস ফেল। মুগ্ধের পাশে বসতেই মুগ্ধ অন্যদিকে তাকালো। আরশি নরম গলায় বলল, এমন কেন করছেন? বললাম তো কেউ না ছেলেটা। থাক আর বলতে হবে না। মুগ্ধের কথায় স্পষ্ট অভিমানের ছোঁয়া পেল আরশি। আরশি নিজের ঘাড়টা একটু এগিয়ে মুগ্ধের চেহারার দিকে তাকিয়ে বলল, এদিকে ফিরুন। না শুনুন, আমি চলে যাব, কই যাবেন? বাইক নিয়ে যাব। আরশি নিজের স্বপ্নের কথাটা মনে পড়ে গেল। এখন সে সেই ভয়ানক স্বপ্নটা ভুলতে পারেনি। তাই সে মুগ্ধের হাত ধরে বলল, না করেছি। আপনি আমার কথা শোনেন। উফ, আচ্ছা বসুন বলছি। তবে আমায় একটা প্রমিস করতে হবে যে আপনি এটা শোনার পর কোনো রিয়্যাক্ট করতে পারবেন না। কথাটা শোনার পর আমি প্রমিস করব। তাহলে আমিও বলবো না। আচ্ছা আচ্ছা, সরি বলুন। প্রমিস করছি কোনো রিয়াক্ট করব না। আরশি এবার ভয় ভয় মুগ্ধকে সবটা বলল। যে ছেলেটা আরশিকে পছন্দ করে। মুগ্ধের চোয়াল শক্ত হয়ে গেল। আরশি তো দেখে বলল, এই যে রেগে যাচ্ছেন, প্রমিস কিন্তু ভাঙা যায় না। আরে না, আমি রাগ করিনি। সুন্দরী বউ থাকলে মানুষ তো নজর দিবেই। মুগ্ধের মুখে বউ শব্দটা শুনে একটা অজানা শিহরণ বয়ে গেল আরশির মন বেয়ে। মুখটা কেমন ধক করে উঠল। আলাদা রকম একটা অনুভূতি হলো। মুগ্ধ আরশির দিকে তাকিয়ে হেসে বলল, কোথায় লুকানো যায় আপনাকে বলুন তো? এদিকে আরশি জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকায়। মুগ্ধ অসহায় চোখে তাকিয়ে বলে, চলুন বিয়ে করে ফেলি, তারপর সোজা হানিমুনে চলে যাব। ওখানে তো আর কেউ দেখবে না। পড়াশোনাটা করেন। মুগ্ধ আরশির কাঁধে মাথা এলিয়ে দিল। ব্যস্ত পার্কটা আস্তে আস্তে খালি হচ্ছে। গোধূলির আলো আধারের খেলা মন ভরে দেখছে আরশি আর মুগ্ধ। দুজনেই নিশ্চুপ। আরশির কাঁধে মাথা রেখে মুগ্ধ বলল, আমাদের বিয়ের পর আমাকে এইভাবে কাঁধে মাথা রাখতে দিবে আরশি? আমাকে খাইয়ে দিবেন তো গতকাল রাতের মতো? গতকাল রাতে অনেক মজা করে খেয়েছি। মায়াকে পড়িয়ে বাসায় আসতে আসতে রাত 8টা বেজে গেল। মুগ্ধ এসে আরশিকে বিল্ডিংয়ের সামনে বাইক দিয়ে নামিয়ে দিতে দিতে বলল, সাবধানে থাকবেন, কালকে দেখা হবে। নিজেও বাড়ি গিয়ে পড়তে বসবেন। আমার বাসার সামনে যেন ঘুরঘুর করতে না দেখি। করবই, মধু যেখানে ভ্রমরাজা তো সেখানেই থাকবে। ভালোই ভালোই বাসায় যান। রাতে সমস্যা হলে কল দিয়েন। আরশি মুগ্ধকে বিদায় দিয়ে বাসায় ঢুকলো। বাসায় ঢুকতেই নিজের বাবাকে সোফায় বসে থাকতে দেখলো আরশি। অবাক হয়ে বলল, বাবা তুমি এখানে? এতক্ষণ তো খেতে বসে যাওয়ার কথা। জিসেন গেছিল? হ্যাঁ বাবা, তুমি নাকি পাঠিয়েছো? হ্যাঁ, ও আমার বসের ছেলে, তোমাকে পছন্দ করেছে। ওর সাথে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, গিয়েছিলে? বাবা আমি তো পড়াতে গিয়েছিলাম মায়াকে। এসব পড়ানো এখন বাদ দাও, তোমার বিয়ে ঠিক করেছি আমি জিসানের সাথে। আরশির পায়ের তলা মাটি সরে গেল যেন। নিজেকে বড্ড অসহায় লাগছে তার। কি করবে এবার? এসব তুমি কি বলছো বাবা? এত তাড়াতাড়ি বিয়ে? ওনারা যেহেতু পছন্দ করেছে তার উপরে আমি আর কিছু বলতে পারবো না। তাছাড়া মেয়ের সুখটাও তো দেখতে হবে। ওখানে তুমি সুখে থাকবে, অভাব হবে না। বাবা আমি পড়াশোনা করতে চাই। এতদিনের কষ্টটা কি বিফলে যাবে? ওনারা বিয়ের পর তোমাকে না পড়িয়ে রাখবে না আরশি। ওনারা যথেষ্ট শিক্ষিত, অবশ্যই তোমাকে পড়াশোনার সুযোগ করে দেবে। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয়। জিসান ফোন করেছিল, আজ যাওনি কিন্তু আগামীকাল অবশ্যই ওর সাথে দেখা করতে যাবে। দেখো পছন্দ হবে, ছেলে খারাপ না। বাবা পড়াশোনাটা শেষ করার পর যদি ডিসিশনটা নিতে তবুও মানতাম। আমার আর কিছু বলার নেই, কালকে যাবে নয়তো ভার্সিটি যাওয়া বন্ধ। বলেই জুনায়েদ সেখান থেকে চলে গেলেন। আরশি দৌড়ে নিজের রুমে গিয়ে বিছানা বসে পড়ল। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, আমি তো মুগ্ধকে ভালোবেসে ফেলেছি। এখন আমি অন্য একজনকে বিয়ে করব কিভাবে? বাবা তো ডিসিশন ফাইনাল করে দিয়েছে। জিসানকে না করলে সে যদি চাকরি নিয়ে টানটানি করে। না না, আর কিছু ভাবতে পারছি না। বলে আরশি ডুকরে কেঁদে উঠল। আপাতত তার কি করা উচিত সে কিছুতেই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ সেভাবে কেটে যায়। হঠাৎ ফোনটা বেজে ওঠায় আরশি মুখ তুলল। ওড়নায় মুখটা মুছে ফোনটা সামনে আনতে মুগ্ধের নামটা ভেসে উঠল। আরশি কল ধরে গলাটা ঠিক করে বলল, হ্যালো। কাঁদছিলেন কেন আরশি? কাঁদবো কেন? কাঁদছি না তো। মুগ্ধ এবারও চুপ করে রইল। আরশি শুধু মুগ্ধের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে।
কিন্তু মুগ্ধ কিছু না বলে এবার আরুষি আবারও বলল, কি হলো? না কিছু না, ভাবছি কি ভাবছেন? ভাবছি আরশি আমাকে কত মিথ্যা কথা বলে, অথচ আমি আরশিকে কখনো মিথ্যা বলি না। কাচ্ছি না তো। কাঁদছেন? আপনার গলা ভাঙার বারবার নাক টানছেন। বেশিক্ষণ শাওয়ার নেওয়ায় ঠান্ডা লেগে গেল, আর কিছু না তো। তাই না? খেয়েছেন? না খেয়ে থাকবেন না কিন্তু। খেয়েছি। ঘুমাবেন কখন? আপনি এসে ঘুম পাড়িয়ে দিয়ে যান। দিবাকেও তো ঘুম পাড়িয়ে দিতে হয় না, অন্তত দিবার থেকে তো বড় আপনি। আপনার প্রতি অনুভূতি সৃষ্টি হওয়ার পর থেকে শান্তির ঘুম উবে গেছে যে, এখন এই শান্তির ঘুম ফেরত আনতে আপনাকেই প্রয়োজন আমার। হুমায়ুন আহমেদ কি বলে গেছে জানেন? অনেক কিছুই বলে গেছেন। কোনটির কথা বলছেন? উনি বলেছেন মেয়েদের তৃতীয় নয়ন থাকে, এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। তাহলে আপনি কেন আমার প্রেমে পড়ার বিষয়টা বুঝে উঠতে পারেননি? কেন আমায় বোঝার চেষ্টা করেননি? আপনাকে পাওয়ার জন্য আমার মন যে কতটা আকুল হয়ে আছে আরশি, ভীষণ রকমভাবে আপনার মায়ায় পড়ে গেছি আমি, পাগল হয়ে গেছি। এই পাগলকে আপনি ছাড়া কেউ সামলাতে পারবে না আরশি। সামলে নিব। কবে আরশি? এখনই নিয়ে আসবো? আচ্ছা আপনি নিচে আসুন। এই না না, একদম না, আপনি এখন ঘুমাবেন। মুগ্ধের ঘুম ঘুম গলা শুনে আরুষির বেশ ভালো লাগছে। ছেলেটার মধ্যে এত মায়া কেন? আরুষি কিছুতেই ওকে ফেরাতে পারেনি। মুগ্ধের এক একটা আবদার যখন আরুষির মনে ভালো লাগার ঢেউ বইতে দেয়, মুগ্ধ আবারও ধীর গলায় বলল, আপনি যাবেন না প্লিজ, ফোন কাটবেন না, নিঃশ্বাসের শব্দ শুনবো। মুগ্ধ। অপর পায়ে থেকে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আসছে। আরুষি কিছুক্ষণ চুপ থেকে সেটা শুনলো, তারপর আবার ডাকলো, মুগ্ধ ঘুমিয়ে গেলেন? ঘুমাতে দিন না আরশি, স্বপ্নে তো আপনাকে জড়িয়ে ধরতে দিন। ব্যাস আবারও সব চুপচাপ। আরুষি বুঝলো মুগ্ধকে আর জাগানো ঠিক হবে না। সে কলটা কেটে দিল, তারপর টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ঝর্ণার নিচে দাঁড়ায় আরুষি। মনে পড়ে যায় আজ মায়ার বলা কথাগুলো। মায়া আরুষির হাত ধরে বলেছিল, আমার ভাইকে কষ্ট দিও না আপু, সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তো মাত্র এইটে পড়ি, আমি হয়তো এসব বিষয়ে ছোট মানুষ, কিন্তু নিজের চোখের সামনে ভাইকে কষ্ট পেতে দেখেছি আমি। তুমি দয়া করে আর ওকে কষ্ট দিও না। মায়ের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে তোমাকে চেয়েছে ও। তোমার বাড়ির সামনে দাঁড়িয়েই যে কত রাত কাটিয়েছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। তোমায় অবহেলায় কষ্ট পেয়ে তোমায় কিছু বলে না ঠিক, তবে ঘরে ঠিকই ভাঙচুর করে। আমার এই পাগল ভাইয়াকে তুমি একমাত্র সামাল দিতে পারবে, তোমার কথাই শুনবে ও। কথাগুলো ভেবে চোখ থেকে পানি বের হয়ে এলো আরুষির। আসলেই সে পারবে তো মুগ্ধকে নিজের করে পেতে? এই পাগলটার পাগলি হতে পারবে তো সে? বাবার কথাটা ভেবে আরুষির ভয়ে চুপ বুক চেপে ধরল। এদিকে মুগ্ধের কান থেকে ফোনটা আস্তে আস্তে পড়ে গেল বিছানায়। উপর হয়ে যে পিলোতে শুয়েছিল সেটাতে ঘুমের মাঝে আরেকটু চেপে ধরে বলল, ভালোবাসি আরশি। রেস্টুরেন্টে বসে আছে আরুষি, সামনেই জিশান। আবারও একই পরিস্থিতি। আরুষি বারবার আশেপাশে তাকাচ্ছে। তা দেখে জিশান বলল, তোমার কি অস্বস্তি হচ্ছে? না, আপনি কেন ডেকেছেন বলুন। দেখো আরশিম, আমি তো আগেই বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। এখন তুমিও তোমার সম্পর্কে কিছু বলো। আমার সম্পর্কে না জেনেই পছন্দ করে ফেলেছেন? ভালোবাসতে কি ডিটেলস জানতে হয়? তাহলে আবার জানতে চান কেন? কিছু কিছু তো জানতেই হয়, অ্যাটলিস্ট বউ হবা আমার। হয়নি এখনো। হবে তো। আমার বাবা আমাকে যা চাই তাই দেন, আশা রাখছি এটাও পাবো। ও আচ্ছা। তোমার আব্বুর তো আমাকে বেশ পছন্দ। তোমার আমাকে কেমন লাগে? আরুষি যেন জিশানের কথাটা শুনলই না। তার মাথায় তখন অন্য চিন্তা। সে যে আজ ভার্সিটিতে না গিয়ে মুগ্ধকে না বলে দেখা করতে চলে এলো, মুগ্ধ জানতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আরুষিরই বা কি দোষ? সে তো গতকাল সবটা বলতে চেয়েছিল, কিন্তু মুগ্ধই ঘুমিয়ে গেল। তবে মুগ্ধের সাথে কথা বলে আরুষির ভীষণ হালকা লাগছিল। সে আরুষির ভাবনার ছেদ ঘটিয়ে জিশান বলল, আরশিম শুনছ? কি কি হয়েছে? জিজ্ঞেস করলাম কিছু। ও আচ্ছা, কি জিজ্ঞেস করলেন? তোমার আমাকে কেমন লাগে সেটা। ও আচ্ছা, কেমন আর লাগবে? কেমন লাগবে মানে? বর হিসাবে, জীবন সঙ্গিনী হিসাবে। দেখো আরশিম, আমাকে যদি তোমার ভালো না লাগে তাহলে বলতে পারো। আমার কোনো স্বভাব তোমার খারাপ লাগলে বলতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করে সেটা পাল্টে ফেলবো। আরুষি শুধু মুখে হাসিটা বজায় রেখে শুনেছে। বেচারির মাথায় ঢুকলে তো কিছু বলবে।
যেখানে জিশানের জন্য তার মনে কোনো ফিলিংসই নেই, সেখানে সে বলবে কিভাবে? জিশান তো নাছর বন্দা, সে আজ শুনেই ছাড়বে যে আরশি কেন তাকে পছন্দ করছে না। আরশি পড়েছে দুটানায়, মুগ্ধ তাকে খুঁজতে খুঁজতে যদি চলে আসে তো মনের কথা মনেই রয়ে গেল। রেস্টুরেন্টের দরজা খুলে মুগ্ধ আর তার বন্ধুরা প্রবেশ করলো। দরজার দিকে মুখ করে বসায় আরশি স্পষ্ট চোখে পড়লো মুগ্ধের উপর। গলাটা কেমন যেন শুকিয়ে গেল বেচারির। মুগ্ধ কিছুক্ষণ খুঁজতেই আরশিকে পেয়ে গেল। এগিয়ে আসতে সে ছেলেটাকে দেখে চোয়াল শক্ত করে গেল তার। আরশি বারবার ইশারা করছে মুগ্ধকে না আসতে, এদিকে মুগ্ধ আরশির দিকে তাকাচ্ছেই না। সে সেই ছেলেটার দিকে রাগে চোখে তাকে। আরশি ঢোক গিলে বিড়বিড় করলো, ভাগ জিসান ভাগ। আরুষির সামনে এসে মুগ্ধ টেবিলটায় হাত রাখলো। বেশ শক্ত হাত পড়ায় আরুষি কেঁপে উঠল। মুগ্ধের চোখে মুখে কঠোরতা ফুটে উঠেছে। আরুষি কেঁপে উঠল। জিশান নিজের চোখে সানগ্লাসটা খুলে উঠে দাঁড়ায়, ভ্রু কুঁচকে বলে, জি। আরুষি তখনও নিচের দিকে তাকিয়ে। মুগ্ধ আরুষির দিকে তাকিয়ে আছে আর চোখে। আরুষি কিছু বলছে না। জিশান আবারও বলল, হ্যালো, আপনি কি? আরশিকে জিজ্ঞেস করুন। তুমি ওকে চিনো নাকি আরশি? চিনি তো, আমার স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, তো বসুন। এখানে কেন? মুগ্ধ সুযোগ পেয়ে গেল, আরুষির পাশে গিয়ে বসে পড়ল। তারপর বলতে লাগলো, এমনি এসেছিলাম, কিন্তু আরশিকে দেখে এগিয়ে এলাম। বলেই সে আরুষির দিকে তাকায়। আরুষি জিশানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। জিশান অবাক হয়ে বলল, আপনি আশিকে নাম ধরে রাখছেন কেন? আপনার না টিচার? হ্যাঁ, ভীষণ আপন টিচার তো, তাই নাম ধরে ডাকি, তাই না আরশি? আরুষি শুধু হেসে সায় দিল। এদিকে জিশানের বিষয়টা কেমন যেন লাগলো। আরুষির পাশে ভাবে বসে পড়া, এমনভাবে কথা বলাটা জিশানকে ভাবাচ্ছে। তবুও বিষয়টাকে মনের মধ্যে রেখে বলল, বাবা, আপন টিচার? জিশান পড়েছে ফাঁদে। সে মুগ্ধকে উঠে যাওয়ার কথাও বলতে পারছে না। মুগ্ধ আরুষির কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে নিয়ে দিল। আরুষি ঘেমে উঠেছে বারবার, মনে মনে ভাবছে, এই ছেলের কি এইখানে এসব কেয়ারিং ফেয়ারিং করতে হবে? কিছু খাননি নিশ্চয়ই, স্যান্ডউইচ খাবেন? বলে সে উত্তরের অপেক্ষা না করে স্যান্ডউইচ অর্ডার করে দিল। জিশানের একটু লজ্জা লাগলো, কারণ সে এতক্ষণে আরুষিকে খাওয়ার কথাটাও জিজ্ঞাসা করেনি। তবে মুগ্ধর ভাব দেখে মনে হচ্ছে মুগ্ধ আর আরুষি এখানে ডেটে এসেছে, আর সেই মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসেছে। অথচ কাহিনী কিন্তু উল্টো। মুগ্ধ জিশানকে খেয়াল করে বলল, আপনার জন্যও অর্ডার করব? না, আমি ব্রেকফাস্ট করছি। ওকে। বলে সে আবারও আরুষির দিকে তাকিয়ে রইল। জিশান এবার মুগ্ধকে উদ্দেশ্য করে বলল, আপনি জিজ্ঞেস করলেন না যে আমি কে? না জানলেও চলবে। জানাটা উচিত। ওকে দেন, কে আপনি? জিশান এবার সুযোগ পেল। আরুষির দিকে তাকিয়ে হাতটা ধরে বলল, আমি আরশির ফ্রেন্ডস। আরুষির হাত ধরায় মুগ্ধ রেগে মেগে চোখ গরম করে আরুষের দিকে তাকায়। আরুষি মাথা নিচু করে আছে। মুগ্ধর চোখ দুটো তার নজরে আসেনি। সে আস্তে করে হাতটা ছাড়িয়ে নিল। জিশান মুচকে এসে বলল, কি হলো আরশি? পরিচয় করিয়ে দিন ওর সাথে আমায়। মুগ্ধ রেগে মুখটা ঘুরিয়ে নিল। আরুষির প্রতি ভীষণ অভিমান জমেছে তার। সে কেন ছেলেটাকে কিছু বলছে না? আরুষি এবার মুখ খুলল। এখনো হয়নি। জিশান কিছু বলার আগে খাবার চলে এলো। আরুষি সেখান থেকে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। মুগ্ধ সেদিক তাকিয়ে স্যান্ডউইচটা প্যাকেট করে দিতে বলল। জিশান পরিস্থিতি সামাল দিতে বলল, হয়তো লজ্জা পেয়েছেন। লজ্জা পেয়ে মুখ লুকায় শুনেছি, দৌড়ে বাসায় যায় তা তো শুনিনি। জিশান হাসার চেষ্টা করলো। নিজের আইফোনটা বের করে মুগ্ধের সামনে ধরে বলল, দেখম, টাইম হয়ে গেছে ক্লাসের, তাই হয়তো চলে গেছেন। আমিও একই ভার্সিটিতে পড়ি, এখনো 1 ঘন্টার মতো সময় আছে। ও। বলে জিশান এদিক ওদিক তাকাতে লাগলো। আরুষি নামক মেয়েটা সে এত পছন্দ করে, কিন্তু আরুষি যে কেন তাকে পছন্দ করছে না সে এটা বুঝতে পারছে না। কিছুক্ষণ পর সে সামনে থাকা মুগ্ধের দিকে তাকালো। ছেলেটা বাঁকা হেসে তার দিকে তাকিয়ে। আরুষি রাজি না হওয়ার পেছনে এই ছেলেটা নয় তো ভেবেই জিশান হেসে বলল, গার্লফ্রেন্ড আছে নাকি? আছে তো, অনেক সুন্দর, মিষ্টি, পরীর মতো। এই বয়সে গার্লফ্রেন্ড? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আরে আমি তো আজ সবে মায়ের পেট থেকে বের হয়ে এখানে এলাম। মুগ্ধের জবাবে জিশান চুপ হয়ে গেল। মুগ্ধ শয়তানি হেসে বলল, আই এম জাস্ট কিডিং, টেক ইট ইজি। ইয়া। আমার মনে হয় আপনার ফিয়ন্সে আপনাকে পছন্দ করে না। জিশান মুখ তুলে তাকাতেই মুগ্ধ কাজ চাপড়ে বলল, হয় হয়, নতুন প্রেমে পড়লে এমনই হয়। বলেই মুগ্ধ সেখান থেকে চলে গেল। জিশান সেদিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল, নতুন প্রেমে পড়া বলতে ছেলেটা কি বুঝালো? আরশি কি তবে অন্য কাউকে পছন্দ করে? আমি কি আরশিকে পাবো না? না।
আশিকে আমার চাই। ভেবে সে ফোনটা নিয়ে একটা নাম্বারে ডায়াল করে কানে দিয়ে বলল, বাবা, আশি রাজিম, তুমি সব কিছু রেডি করো। আরুষির সামনে অনেকক্ষণ ধরে পায়চারি করছে মুগ্ধ। আর আরুষি বারবার উপরের দিকে তাকিয়ে একটা করে বাইট দিচ্ছে স্যান্ডউইচে। আপাতত সে গাছের নিচে বসে আছে আর মুগ্ধ সামনে পায়চারি করছে। মুগ্ধ রাগে গজগজ করতে করতে এদিক ওদিক হাঁটছে। হঠাৎ মোবাইলে কল আসায় মুগ্ধের ভ্রু কুঁচকে গেল। সে তৎক্ষণাৎ কল ধরে গর্জে উঠে বলল, কে রে শালা? শালারে পুইত্তা ফেল। এই আপনি কাকে পুঁতে ফেলার কথা বলছেন? আমি একটু পর আসছি, আপাতত সামনে নে। বলে সে ফোনটা পকেটে পুরে নিল। তারপর আরুষিকে উদ্দেশ্য করে বলল, জিসানকে। বলতে বলতে আরুষি ঠাস করে মুগ্ধের গালে চড় বসিয়ে দিল। মুগ্ধ গালে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকায় আরুষির দিকে। আরুষি বুঝলো যে চড়টা জোরে লেগেছে, তবুও সে রেখে বলল, কিছু হলেই মারপিট করতে হয় নাকি মুগ্ধ? কে বলেছে এই কথাটা? আজ চরটা দিতাম না, দিতে বাধ্য হলাম আপনার বাচ্চামো দেখে। জিসান আমায় প্রপোজাল দিলেই কি আমি তা অ্যাকসেপ্ট করে নিয়েছি? আর প্রপোজাল দিলেই কি মারতে হয়? তাছাড়া ওকে আমি সরাসরি না করতে পারতাম, পারছি না তা নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। একবারও জিজ্ঞেস করা যেত না? আমি যদি সরাসরি না করে দেই তাহলে আমার বাবার চাকরি নিয়ে টানটানি হবে। আমার বোনটার পড়াশোনা তো সবে শুরু হলো, কি হবে ওর? আমাকে ধীরে ধীরে সময় সুযোগ বুঝে জিসানকে ইনিয়ে বিনিয়ে না বলতে হবে। এতটুকু বলতে মুগ্ধ আচমকা আরুষিকে টেনে নিজের সাথে চেপে ধরল। আরুষি মোচড়ামুচড়ি করতে লাগলো আর নাক মুখ কুচকে বলল, ছাড়ুন মুগ্ধ, কেউ দেখে ফেলবে। আমি ওকে এখান থেকে সরিয়ে দিব। যদি আপনি আমাকে চর দিতে দিতে মেরেই ফেলেন, তবুও আমি ওকে সরাবই। মুগ্ধ, ও শুধু আপনার হাত ধরে আসি। কেন ধরবে ও? ওর হাতটা আমি ভাঙবই। ও হাত ধরে তো কিছু বলেন না আপনি। আর আমি একটু মিথ্যা মিথ্যা মজা করে মারার কথা বলায় আপনি আমাকে চর দিলেন। রাগ উঠে গেছিল। হ্যাঁ, রাগটা শুধু আপনার আমার উপরই আসে, তাই না? আচ্ছা সরি, আপনি এমন কথা বললেনই বা কেন যাতে করে আমার রাগ হয়? একটু অপেক্ষা করুন, আমি নিজেই ওকে না করে দিব। অন্যের বউ অবস্থায় দেখার জন্য অপেক্ষা করব আমি? শুধু বয়সেই আমার থেকে বড়, শাসনটাই করতে পারবেন। আপনি তো পারলে শুধু মারতেই পারবেন, কাজের কাজটা কি পারবেন? আপনাকে পেতে সবই করব আমি, কিন্তু আপনি কি করবেন তা জানি না। আমাকে আপনি ভালোই বাসেন না আরশি। ভালোবাসলে আপনি তখন আমাকে পরিচয় করিয়ে দিতেন ওই জিসানের সামনে। আর জিসান আপনার হাতও ধরেছিল। আপনি থাকুন আপনার জিসানকে নিয়ে, আমি ওকে কিছুই করব না। আমি শুধু আমার প্রিয়জনকে নিজের করে পাওয়ার চেষ্টা করব। মুগ্ধ, না খেয়ে এসেছিলাম আর খাবো না। আপনি আবার রেস্টুরেন্টে যান ওকে ডেকে। টাটা। বলে মুগ্ধ চলে গেল। আরুষি ওর যাওয়ার দিকে তাকিয়ে নিজের মাথায় হাত দিয়ে বলল, কি যে করব আমি? রাগে ওকে চর মারাটা আসলেই উচিত হয়নি। এখন এর অভিমান ভাঙা ফুর। পুরো ভার্সিটি খুঁজেও মুগ্ধকে পায়নি আরুষি। কে জানে কই গিয়ে বসে আছে রাগ করে, নাকি বাসায় চলে গেল। আরুষি নিজের উপরই রাগ হলো। কি দরকার ছিল ওকে চর মারার? তাছাড়া ওকে বাচ্চা নাকি যে ওকে মারতে হবে? না, বড় অন্যায় হয়ে গেছে তার। সরি বলতে হবে তাকে। কথাগুলো ভাবতে ভাবতে আরুষি বাসায় এসে পৌঁছালো। আজ মায়া শেষ পরীক্ষা, তাই আরুষিকে আজ পড়াতে যেতে হবে না। মায়া নাকি আজ রেস্ট থাকবে, আর আরুষিকে আগেই না করে দিয়েছে। তাই আরুষি সোজা চলে এলো বাসায়। দরজা খুলে প্রবেশ করতেই চক্ষু চড়ক গাছ। মুগ্ধের পরিবার মানে জুয়েল সাহেব, শর্মিলা আর মায়া বসে আছে। শুধুমাত্র মুগ্ধ নেই, তাদের সামনে বসে আছে জুনায়েদ। আরুষিকে ভেতরে ঢুকতে দেখে মায়া বলল, এই তো ভাবি, মানে আপু চলে এসেছে। আরুষি মায়ের দিকে তাকিয়ে হাসলো। সে মূলত বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। জুয়েল সাহেব আরুষির দিকে তাকিয়ে বলল, মেয়ে তো চলে এসেছে, এখন ওর মতামত নিয়ে নিন জুনায়েদ ভাই। জুনায়েদ সাহেব ঘরে যেতে ইশারা করলেন মেয়েকে। আরুষি ধীর পায়ে ঘরে চলে গেল। সে এখনো বুঝতে পারছে না যে এখানে কিসের মতামত নিয়ে কথা হচ্ছে। অনেক ভাবাভাবির পর সে দরজার সামনে এসে এমনভাবে দাঁড়ালো যেন তাকে দেখা না যায়। অপর রুম থেকে জুনায়েদ বলছে, না ভাই সাহেব, ছেলের বয়স তো কম হয়ে যায়। ভালোবাসা কি বয়স দেখে হয় ভাই সাহেব? আমার ছেলে আরশিকে ভালোবাসে। সমাজ কি বলবে? লোকায় নানা কথা শোনাবে, বলবে ছেলের কপাল খারাপ বলে এমন বেশি বয়সে বউ পেয়েছে। তারা কি এই ভালোবাসাকে দেখবে? জেনে শুনে মেয়েকে এসবে ফেলে দেবো? সমাজ কি বলবে তা নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে তো হচ্ছে না, তাই না? আর আজকাল কি এমন বিয়ে হয় না? আমরা শিক্ষিত পরিবার,
আপনি শিক্ষিত, আমি শিক্ষিত, আমাদের মাঝে কি সমাজের কুসংস্কার নিয়ে চিন্তা করাটা মানায়? হ্যাঁ, কথাটা ঠিক, তবে ছেলেরও তো কোনো চাকরি বাকরি নেই। আপাতত আমার যা আছে আর আমার বাবা যা রেখে গেছেন তা দিয়ে আমার ছেলে সারা জীবন চলতে পারবে, কিন্তু আমার ছেলেকে তো আর বসিয়ে রাখবো না। পড়াশোনা শেষ করার পর তার মামার ব্যবসায় জয়েন করবে। ভাই সাহেব, আমার ছেলেটা আরশিকে ছাড়া মরেই যাবে। আরশির জন্য ও সবকিছু করতে পারে, পাগল হয়ে যাবে আমার ছেলেটা। ওকে বাঁচানোর জন্য হলেও আরশিকে আমরা আমাদের মেয়ে হিসেবে নিয়ে যেতে চাই। আমার মেয়ের মতামত নিয়ে আমি আপনাদের জানাচ্ছি। আরও টুকটাক কিছু কথা বলে ওনারা চলে গেলেন। আরও সে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে, আসলেই কি আমি রাজি হলে বাবা রাজি হয়ে যাবে, নাকি ওনাদেরকে কোনো মতে বিদায় করলেন? আরুষির ভাবনার মাঝে ঘরে ঢুকলেন জুনায়েদ। আরুষি তাড়াহুড়া করে চোখটা মুছে নিল। জুনায়েদ গম্ভীর কণ্ঠে বললেন, ও, এখানেই আছো দেখছি। জি বাবা। কথা শুনছিলে আমাদের? তুমি কি মুগ্ধকে পছন্দ করো আরশি? আরুষি অবাক হয়ে বাবার দিকে তাকালো। জুনায়েদের চেহারায় কোনো প্রকার অনুভূতির সৃষ্টি হলো না। তিনি জিজ্ঞাসার সুযোগ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আরুষি একবার উপর নিচ মাথা নাড়ল। সাথে সাথে আরুষির গালে চড় পড়ল। তার বাবার কাছ থেকে পাওয়া প্রথম চড়, প্রথম আঘাত। আরুষি গালে হাত দিয়ে তাকায় বাবার দিকে। জুনায়েদ রেখে বললেন, আজ তুমি বাধ্য করলে তোমার গায়ে হাত তুলতে। জিসেনের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, ওনারা তোমাকে পছন্দ করেছে। জিসেন তোমার চেয়ে বয়সে 3 থেকে 4 বছরের বড়। আশা করছি ওর কথাই এখন তোমার মাথায় থাকবে। আরুষি অবাক হলো। জিশানের ওকে পছন্দ হয়ে গেছে? আরুষি যেমন বিহেভিয়ার করেছিল তারপর তো আরুষিকে রিজেক্ট করে দেওয়ার কথা। আরুষি অবাক হয়ে বলল, বাবা, আমার কথাই শেষ কথা। জেনে শুনে তোমাকে আমি একটা বাচ্চা ছেলে হাতে তুলে দিতে পারি না, যে কিনা মারামারি করে বাইক নিয়ে ঘুরে বেড়ায়, চাকরি নেই, নিতান্তই কম বয়সী, তোমার থেকে 4 বছরের ছোট। কার জন্য মারামারি করে সেটা শুনবে না? মানে? আমাকে আজ অব্দি যারা টিস করেছে, অপমান করেছে, তাদের মার খেতে হয়েছে। আর সেটা করেছে মুগ্ধ, আমার আড়ালেই করেছে। এখন সেটা প্রকাশ পেয়েছে, আমার জন্য মারপিট করেছে ও। আমি তোমাকে এমন একজন হাতে তুলে দিচ্ছি যে তোমাকে এদেশেই রাখবে না, তোমাকে নিয়ে অন্য দেশে চলে যাবে, ভালো রাখবে। তোমাকে না কোনো টিচ সহ্য করতে হবে আর না কোনো মারপিট দেখতে হবে। তুমি আমাকে তোমার থেকে দূরে সরাতে চাইছো বাবা? না, আমি তোমাকে সুখী দেখতে চাইছি। আমি মুগ্ধের সাথেই ভালো থাকবো বাবা। তুমি পৃথিবীটাকে এখনো ভালো করে জানো নি আরশি। লোকে নানান কথা বলবে, জিসারই তোমার জন্য ভালো, তোমাকে ভালো রাখবে। পরশু তোমার বিয়ে, চাও এখন প্রস্তুতি নাও। কি পরশু? হ্যাঁ, আমার কথাই ফাইনাল। তুমি যদি আমাকে সত্যি কোনোদিন ভালোবেসে থাকো আর আমার ভালোবাসাটার দাম তোমার কাছে থেকে থাকে, তাহলে আমার কথাটা মানবে। বলে জুনায়েদ দরজা লাগিয়ে সেখান থেকে চলে গেলেন। আরুষি কাঁদতে কাঁদতে বসে পড়ল। মুখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বিড়বিড় করলো, বাবা যদি আমাকে জিসানের সাথে বিয়ে না দেয়, তাহলে বাবার বস বাবার চাকরি নিয়ে যাবে, বাবাকে অপমান করবে। আমিও যে মুগ্ধকে ছাড়া কাউকেই বিয়ে করতে পারবো না। এখন কি করব আমি? আরুষির কান্নার মাঝেই রুমে নক করলো কেউ। আরুষি মুখ মুছে দরজার সামনে যেতেই জিশানকে দেখতে পেল। জিশান হাসি মুখে বলল, হে আসি, আপনি এখানে? ঢুকতে দিবে না? আপনি এখানে কি করছেন? বারে, হবু বউকে দেখতে আসতে পারবো না? আরুষি শক্ত গলায় কিছু বলতে যাবে, তার আগে পেছন থেকে জুনায়েদ বললেন, এসব কি আরশি? ছেলেটাকে এভাবে দাঁড় করে রেখেছো কেন? হ্যাঁ, রুমে নিয়ে যাও, কথা বলো। আরুষি আটকে রাখা হাতটা সরিয়ে নিল। জুনায়েদ হাতে থাকা ট্রেটা নিয়ে রুমে ঢুকে গেলেন। টেবিলটায় রেখে বললেন, এসো জিসান। জিশান আরুষির দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল। তারপর রুমে ঢুকে গেল। আরুষিও ধীর পায়ে রুমে ঢুকলো। জুনায়েদ সাহেব বললেন, তোমার কথা বলো, আমি আরো কিছু ব্যবস্থা করছি। বলেই তিনি প্রস্থান করলেন। জিশান আরুষির রুমে থাকা সোফাটায় বসে পড়ল। তারপর বলল, বসো আরশি। আরুষি বিনা বাক্যে বসে পড়ল সামনে। জিশান চারিদিকে পরখ করে বলল, আমার রুমটা তোমার 2টা রুমের সমান হবে, সমস্যা নেই, চলবে। তবে তোমার ঘরটা খুব সুন্দর গুছানো। থ্যাংক ইউ। কাজ ছেলে নাকি আরশি? আমার জন্য নাকি? আই নো। এক্সকিউজ মি, আমি আপনার জন্য কেন কাঁদবো? আমার কারণে? বিকজ আমার জন্যই তো তুমি মুগ্ধের থেকে আলাদা হবে। মুগ্ধ যে তোমায় পছন্দ করে এটা আমি জানি আরশি। আর ভুল না করলে তুমিও ওকে পছন্দ করো। আপনি কি করে জানলেন? আজকে রেস্টুরেন্টে তোমাদের হাবভাব দেখলে যে কেউ বুঝে যেত। এতই যেহেতু বুঝলেন, তাহলে বিয়েটা হতে দিচ্ছেন কেন? আমি মুগ্ধকে ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো না বাসো সেটা আমার দেখার বিষয় না। আসল কথা হলো আমি তোমাকে ভালোবাসি। তাই আর কে কি করলো
সেটা আমার দেখার বিষয় না। তাই তোমাদের এসব বুঝতে পেরেই আমি বাবাকে পরশুই বিয়ে ঠিক করতে বলি। আপনাকে আমি ভালোবাসি না, তবুও আমাকে বিয়ে করবেন? যদি বিয়ের দিন আমি পালিয়ে যাই? হ্যাঁ, তুমি তোমার বাবার সম্মান নিয়ে একটু বেশিই ভাবো। আমার মনে হয় না তুমি বিয়ের দিন পালিয়ে তোমার বাবার সম্মানে ঢাক লাগাবে। আর আমি এটাও জানি যে তুমি তোমার বাবার বিরুদ্ধে গিয়ে বিয়েতে নাও করতে পারবে না। এতে তোমার বাবার চাকরিতে টান পড়বে। তোমার ভাগ্যে আমি আসছি। ভুলে যাও এসব মুগ্ধ ফুগ্ধকে। বাচ্চা ছেলে, এসব বাচ্চা ছেলেদের কাজই এটা। তাছাড়া ও কি তোমায় আগলাতে পারবে নাকি আরশি? তোমায় না পেলে বড় জোর জিদ দেখাবে, মরেই যাবে। আপনার মুখ থেকে আমি কিছু শুনতে চাই না। গেট লস্ট। আরশি, বের হন বলছি। আমার সামনে থেকে সরে যান, নয়তো আমি চড়িয়ে বের করতে বাধ্য হব। জিশান উঠে দাঁড়িয়ে আরুষির হাত চেপে ধরে ঘুরিয়ে নিল। আরুষি হাত মোচড়াতে মোচড়াতে বলল, ব্যথা পাচ্ছি আমি জিসান। নেক্সট টাইম চড়ানোর কথা বলবে না। আমি চাইলে তোমার মতো মেয়েকে রাস্তায় নামাতে পারি, কিন্তু ভালোবাসি বলে পারছি না। নয়তো আমাকে এসব বলা বের করে দিতাম। কথাটার জবাব তোলার রইল। একদিন মুখের সামনে ছুঁড়ে মারবো, সেদিন আপনিও বাক্রুদ্ধ হয়ে যাবেন, দেখে নিয়েন। দেখা যাক। বলেই জিশান ঘর থেকে বের হয়ে গেল। আরুষি রাগে গজগজ করতেই নিজের ওড়নাটা খুলে বেড়ে ছুঁড়ে মেরে বলল, এই জিসানকে তো আমি পৃথিবী থেকেই উধাও করে দিব। রাত 1টা বাজে। অনেকবার কল করলেও মুগ্ধকে পাচ্ছে না আরুষি। সে বেশ বিরক্ত এখন। মুগ্ধের কি অভিমান করার সময় এটা? সে কি বুঝতে পারছে না যে আরুষি যখন এতবার কল করছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে? কিন্তু মুগ্ধ কিছুতেই কল ধরছে না। আরুষি কল লাগালো। কিছুক্ষণ বাজার পর ধরলো মুগ্ধ। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। কল ধরে আরুষির যেন দেহে প্রাণ এলো। দুহাতে ফোনটা ধরে বলল, মুগ্ধ, কতক্ষণ ধরে কল করছি আমি, আপনার কি কোনো আক্কেল নেই? মুগ্ধ হাঁপাচ্ছে। আরুষি বুঝতে না পেরে বলল, কি হলো, হাঁপাচ্ছেন কেন? আর বলবেন না আরশি, আমার ফোনটা হারাই গেছিল, খুঁজতে খুঁজতে এখন স্টোর রুমে পেলাম। ফোন স্টোর রুমে যায় কেমনে? আমি এখানে পুরনো জিনিস রাখতে এসে ভুলে ফেলে গেছিলাম। আসলে রুম গোছাচ্ছিলাম তো, রুমটা সাজাচ্ছিলাম নতুন করে। নতুন একজনকে বরণ করতে হবে তাই। এরপর মার্কেটে গেছিলাম শাড়ি কিনতে, তাই ফোনটার কথা মনে ছিল না। আসলে আমি ভীষণ এক্সাইটেড তো, নিজের ভালোবাসাকে পাবো। পাবেন না তো মুগ্ধ। মানে? হ্যাঁ মুগ্ধ, বাবা আমার বিয়ে ঠিক করেছে। ও, এই জন্য চিন্তিত আপনি? আমার সাথেই তো বিয়ে ঠিক করলো, আমাকে তো বাবা আর মা বললো শ্বশুর আব্বা নাকি রাজি, তাহলে চিন্তিত কেন আপনি? না মুগ্ধ, আপনার সাথে না, জিসানের সাথে। মানে? হ্যাঁ মুগ্ধ, বাবা আমার বিয়ে ঠিক করেছে জিসানের সাথে। জিসান ছেলেটা ভীষণ খারাপ মুগ্ধ। কি করেছো? আরুষি এক এক করে মুগ্ধকে সব খুলে বলল। জিশান ওকে কি কি বলেছে সব বলল ও মুগ্ধকে। মুগ্ধ চুপচাপ সবকিছু শুনল। তারপর বলল, প্রস্তুতি নিন আরশি। কিসের? শ্বশুরবাড়ি যাওয়ার। মজা করছেন আপনি? চর মেরেছিলাম বলে? একদম না, আর চর মারার কথাটা বলিনি অবশ্য। এর প্রতিশোধও তুলবো, কিন্তু বাসরাতে। মজা করিয়েন না মুগ্ধ, বাবা সিরিয়াস। আই এম অলসো সিরিয়াস। আপনি চিন্তা করবেন না আরশি, মুগ্ধ আপনাকে নিতে আসবে। আর কবে মুগ্ধ? কাল বাদে পরশু বিয়ে। হ্যাঁ, তাও আমার সাথে। না মুগ্ধ, আমি তো বললামই এমন কিছু করা যাবে না যাতে আমাদের সম্মান হানি হয়। করবো না, আপনার কান্না সহ্য হয় না আরশি, প্লিজ কাঁদবেন না, নয়তো আমি কিন্তু জিসানকে মারবো। কি প্রয়োজন নেই ওকে মেরে হাত নষ্ট করার। আচ্ছা, খেয়েছেন? না, খেয়ে নিন আরশি। আমার কিচ্ছু ভালো লাগছে না মুগ্ধ, আমি খাবার খাওয়ার অবস্থায় নেই। তাহলে কি আমি আসবো? যাচ্ছি খেতে। ওকে, টাটা। বলে মুগ্ধ কল কেটে দিল। তার এখন অনেক প্ল্যান করতে হবে। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য তাকে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে। মুগ্ধ ফোনটা চার্জে লাগিয়ে ইজি চেয়ারটায় বসলো। দুলতে দুলতে থুতিতে আঙুল রেখে কি যেন ভাবলো। কিছুক্ষণ পর বাঁকা হেসে বলল, হ্যাঁ, এতে করে আরশির ওয়াদাও ভাঙবো না, আর জিসানকে পিটিয়ে মনের ইচ্ছাটা পূরণ করতে পারবো। ভেবে সে সেখান থেকে উঠে গেল। দরজার দিকে যেতেই দেখা পেল শর্মিলার। মুগ্ধ ভ্রু কুঁচকে বলল, মা, তুমি আমাকে মিথ্যা বলেছিলে কেন? কি মিথ্যে বলছি? আরশির বাবা রাজি হয়েছেন এটা? আর পাগলামি করিস না মুগ্ধ, কোনো বাবা মাই রাজি হবে না। বাদ দে এসব। তোকে আমি ভালো মেয়ে দেখে বিয়ে দিব। আমার আরশি চাই। এত যে কেন তোর? আরশিকে এনে দাও, জেদ কমে যাবে। জানি পারবে না, তাই যা করার আমাকেই করতে হবে। আসছি, চিন্তা করিও না, বউ নিয়ে ফিরবো।
পরশুদিন সেজেগুজে আরশিদের বাসায় চলে যেও। বলে মুগ্ধ বের হয়ে গেল। সকাল সকাল আরুষের ঘুম ভাঙলো মানুষের চেঁচামেচিতে। আরুষি হাই তুলতে তুলতে উঠে বসলো। ভ্রু কুচকে নিজের রুমে দরজা খুলতেই এক ঝাঁক মেহমানের দেখা মিলল। আরুষের কাজিনরা হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। শুধু দিবাকে দেখা গেল না। আরুষির কাজিনরা আরুষিকে ঘিরে বিছানায় বসিয়ে বলল, এখন ফ্রেশ হয়ে নেড়ে আসছি, দুপুরে গায়ে হলুদ, রাতে মেহেন্দি, আর আগামীকাল সন্ধ্যায় বিয়ে। নে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আরুষি শুধু বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সবাই মিলে ঠেলে আরুষিকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আরুষি ফ্রেশ হয়ে বের হতেই একজন হামলে পড়ল। আরুষিকে টিজ করে বিভিন্ন কথা বলছে, কিন্তু আরুষির মধ্যে কোনো ভাব লক্ষ্য করা যাচ্ছে না। এসবে সে বিরক্তই বটে। বেশ কিছুক্ষণ পর আরুষিকে ছেড়ে সবাই বের হয়ে গেল। বলে গেল আরুষিকে রেডি হয়ে থাকতে, একটু পর হলুদ হবে। সবাই চলে যেতে আরুষি ধূপ করে বসে পড়ল বিছানায়। সারা বিছানা খুঁজেও নিজের ফোনটা পেল না আরুষি। বুঝলো তার বাবা সেটা সরিয়ে ফেলেছেন। আরুষি দীর্ঘশ্বাস ফেলে অসহায়ভাবে বসে রইল। দরজা খুলে প্রবেশ করলো দিবা। গুটি গুটি পায়ে এগিয়ে এলো আরুষির দিকে। আরুষি পাশে বসে বলল, আমার ভীষণ মন খারাপ আপু। কেন রে, তোর আবার কি হলো? মুগ্ধ ভাইয়া কি তোর বর হবে না আপু? তো তুই কি করে জানলি? মুগ্ধ ভাইয়ার সাথে আমার কত কথা হতো। স্কুল থেকে আসার সময় আমাকে রোজ মুগ্ধ ভাইয়া ফুচকা চকলেট খাওয়াতো। এর বদলে আমি তোমার খবর আর কি ওনাকে দিতাম। আর উনি তো বললেন উনি নাকি আমার জামাইবাবু হবেন। তাই তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। ইস, রোজ রোজ ফুচকা। এত কিছু হয়ে গেল আর তুই ফুচকার লোভে বোনের সব খবর দিতি? হ্যাঁ তো সেসব বাদ, এখন বল না, মুগ্ধ ভাইয়া কি আমার জামাইবাবু হবে না? জানি না রে। আমার তো জামাইবাবু হিসেবে মুগ্ধ ভাইয়াকেই পছন্দ। আমি চাই সেই যেন আমার জামাইবাবু হয়। জানিস আপু, বাবা না তোর ফোন নিয়ে লুকিয়ে রেখেছে। তুই জানিস কই রেখেছে? এনে দিতে পারবি? খুব পারবো। যা না বোন, নিয়ে আয়। দীপা ফোন আনতে চলে গেল। আরুষি দরজা আটকে ক্রমাগত পায়চারি করতে লাগলো আর ভাবতে লাগলো গায়ের হলুদ হয়ে যাবে একটু পরে। মুগ্ধ কই গেল? আদৌ কি মুগ্ধ কিছু প্ল্যান করছে নাকি জেদের বসে বাইক নিয়ে ঘুরছে? হঠাৎ জানালার ঠকঠক শব্দ। আরুষি ভ্রু কুচকে সেদিকে তাকালো। মুগ্ধ জানালার বাইরে থেকে ইশারা করছে জানালা খুলতে। আরুষি দৌড়ে গিয়ে জানালা খুলে দিল। মুগ্ধ ঘরে ঢুকে জানালা বন্ধ করে হাঁপাতে লাগলো। আরুষি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধের মুখের দিকে। মুগ্ধে আরুষির চেহারা তাকিয়ে মুচকে এসে আরুষিকে জড়িয়ে ধরল। আরুষি মুগ্ধের পিঠে হাত রাখলো। চোখ থেকে দুপাটা পানি গড়িয়ে পড়ল। মিস করছিলেন? আপনি না বউ নিতে আসবেন, তাহলে এখন এলেন যে? আর আপনি কোনো প্ল্যান করেছেন? প্ল্যান বাদ, আপাতত আমি এসেছি একটা কাজে। কি কাজে? মুগ্ধ পকেট থেকে একটা পলিথিনের মতো কিছু বের করলো। সেখান থেকে হাত ঢুকিয়ে বাটা হলুদ বের করে আরুষির গালে লাগিয়ে দিয়ে বলল, আমার বউকে হলুদ রাঙাতে এসেছি, চিন্তা করবেন না আরশি, আমি আসবই আপনাকে নিতে। অপেক্ষায় থাকবো আমি। এমন সময় দরজায় গিয়ে নক করলো। আরুষি ভয় পেয়ে গেল। কাপা গলায় বলল, কে? আমি আসছি, দরজা খোলো। আসছি বাবা। আরুষি মুগ্ধকে যাওয়ার জন্য তাড়া দিল। মুগ্ধ আরুষির গালে হাত রেখে চোখের ইশারায় আশ্বাস দিল। আরুষি মুগ্ধের হাতের উপর হাত রেখে চোখ নামায়। মুগ্ধ বাঁকা হাসি দিল। দরজার দিকে তাকিয়ে বলল, আমি আমার বউ নিতে আসবো শ্বশুর মশাই। এদিকে আরুষিকে ঘিরে গোল হয়ে বসে আছে সবাই। আরুষি দু হাতে দুদিক দিয়ে মেহেদি দিচ্ছে। আরুষির কাজিনরা আরুষির সাথে মজা করছে। তারিন আর ফারিয়া এসে আরুষির দুপাশে বসলো। আরুষি অসহায় চোখে ফারিহার দিকে তাকালো। ফারিহা চোখের ইশারায় আশ্বাস দিয়ে নিম্নস্বরে বলল, তুই মুগ্ধকে ভালোবাসিস, এটা আমরা জানি। বাবা, আমার সাথে কেন এমন করছে ফারিহা? একটুও ভয় পাস না, মুগ্ধর সাথে কথা হয়েছে আমাদের। ও বলেছে সব ঠিক করে দিবে, একটু ধৈর্য ধর। বিয়ে এটা কবুল বললেই আমি জিসানের, একটু দেরি হলেই সব শেষ। ফারিহা কিছু বলতে যাবে তার আগে মেহেদি আর্টিস্ট বলে উঠল, আপু হাতে কোন অক্ষর দেব? ইংরেজি এম অক্ষর। তোর বরের নাম তো জে দিয়া হয়, তাহলে হাতে অন্যটা লিখবো কেন? আরশি চুপ হয়ে গেল। কি বলবে এবার? মেহেদি আর্টিস্টও তো তারা দিচ্ছে ও পাশ থেকে। আপনারা আদৌ জানেন কিছু? জিসান জিজুর পুরো নাম মেহেরাজ জিসান। হ্যাঁ, আমি ওর প্রথম নামের অক্ষরটাই লিখতে চাই। জি আচ্ছা। মেহেদি আর্টিস্ট আরশির হাতে ME লিখে দিল। মেহেদি দেওয়া শেষ হতেই আরশি হাঁটা উঁচু করলো। মুচকি হেসে শুকিয়ে যাওয়া অক্ষরটার উপর ঠোঁট বুলালো। চোখ এড়ায় না ফারিহার।
আরুষির কাঁধে ঠেস দিয়ে বলে উঠল, বাবা সেই রোমান্টিক। লাগিয়ে দিব? ফারিহা হেসে ফেলল। বেশ কিছুক্ষণ পর ফারিহা আর তারিন বাদে সবাই রুম থেকে চলে গেল। সবাই অন্য রুমে বসে মেহেদি দিবে, তাই তারা বের হয়ে গেছে। আরুষি তারিনকে উদ্দেশ্য করে বলল, তোরা মেহেদি দিবি না? যা দে। তুই মনে হয় তাহলে দেখিস নি এটা। আরুষি এবার খেয়াল করলো তারিন আর ফারিহার হাত ভর্তি মেহেদি, তবে এতটা গর্জিয়াসও না, নন ব্রাইডাল। আরুষি বিস্ময় নিয়ে বলল, তোরা কখন দিলি? আমরা পার্লার থেকে দিয়েছি, মুগ্ধ আমাদের বিল পে করেছে। আরুষি হা হয়ে গেল। মানুষে কিছুই জানে না, অথচ তার বান্ধবীদেরকে মুগ্ধ ঠিকই পটিয়ে নিয়েছে। আরুষি মনে মনে ভাবলো, এরা নিশ্চিত মুগ্ধর প্ল্যান সম্পর্কে জানে। জানো, তুই কি জানিস কিছু মুগ্ধের প্ল্যান সম্পর্কে? পিচ্চিটা কি করতে চাই একটু বলবি? ফারিহা আর তারিন একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো। আরুষি ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা? জানি, বাট তোকে বলতে না করেছে। প্লিজ দোস্ত বল, দেখ আমি টেনশনে মরে যাচ্ছি। ও তোকে সারপ্রাইজ দিতে চায়, তুই একদম শক খেয়ে যাবে আরশি, দেখে নিস। আর সারপ্রাইজ? আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। এই পিচ্চিটা এত শয়তান, আমাকে ইচ্ছে করে টেনশনে রাখছে। তোকে টেনশন করতে না করেছে, আমাদের বলেছে তোকে দেখে রাখতে, যেন টেনশনের বশে কিছু করে না ফেলিস। ইস, এমন একটা পিচ্ছি যদি আমার প্রেমে পড়তো। বুঝতি তাহলে কেমন লাগে? কেমন লাগতো? ভালোই লাগতো, আমাকে ভালোবাসতো একদম মুগ্ধের মতো। আরুষি আর কিছু বলল না। তার চোখের সামনে মুগ্ধের চেহারাটা ভেসে উঠল। লাজুক হাসলো আরুষি। তারিন আর ফারিহাকে দিয়ে হাতের ছবি তুলিয়ে মুগ্ধকে সেন্ড করে দিল। সে মনে মনে ভাবলো, যখন ওকে বুঝতে পারিনি তখন কেঁদেছি, এখন ওকে বুঝতে পেরেছি, এখনো কাঁদছি। ধুর, কত বোকা আমি। ভেবে আরুষি নিজের কপালে নিজেই একটি চটি মারল। তারপর আবার ভাবলো, মুগ্ধ যখন বলেছে ও ঠিকই আমায় নিয়ে যাবে, ওর ভালোবাসায় বিশ্বাস আছে আমার। পার্লারে মেয়েদের বাসায় ডেকে নিলেন জুনায়েদ। মেয়েকে আর বাইরে পাঠাতে চায় না তিনি। সন্ধ্যাও হয়ে গেছে, রাত 8টায় বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আরুষি চুপ করে বিছানায় মূর্তির মতো বেশ বসে আছে। দৃষ্টি তার সামনে থাকা ছোট্ট টেবিলে, সেখানে নানা রকম গহনা সাজানো। আরুষিকে সাজাতে ব্যস্ত সবাই। ফারিহা আর তারিন কখন থেকে মুগ্ধকে ফোনে ট্রাই করছে, বাট মুগ্ধ ফোন তুলছে না। তারা খুবই চিন্তিত হয়ে পড়েছে, কারণ এমনটা তো হওয়ার কথা ছিল না। আরুষিকে সাজিয়ে দেওয়া হলো। আরুষি এখনো মূর্তির মতো বসে আছে, মনে মনে ভাবছে, একটু পরে বিয়ে, আপনি কোথায় মুগ্ধ? আরুষিকে নিচে নিয়ে যাচ্ছে সবাই বিয়ের আসরে। আরুষি তখনও চুপচাপ, মনে মনে নিজের সাথেই কথা বলছে। আজ যদি আপনি বিশ্বাসঘাতকতা করেন মুগ্ধ, তাহলে আমার মন থেকে সারা জীবনের জন্য উঠে যাবেন। আল্লাহ সবাইকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আমি নিজেও জানি না যে আমার সাথে কার জোড়া, তবে জিসান হয়তো আমায় ভালোবাসে না, ও ভালোবাসে আমার সৌন্দর্যকে। আল্লাহ যদি ওর সাথেই আমাকে মিলিয়ে থাকেন, তাহলে আমি তা মেনে নিব। আরুষির ভাবনার মাঝে জুনায়েদ মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, একদম মন খারাপ করবি না মা, তুই সুখী হবে দেখিস, সব রকম ইচ্ছে পূরণ হবে তোর। তুমি নিজের চাকরি বাঁচাতে আমায় জিসানের সাথে বিয়ে দিচ্ছ বাবা? আরুষির মুখে এমন কথা শুনে বুক কেঁপে উঠল জুনায়েদের। তার মেয়ে সব ভাবছে, সে তো এটার জন্য মেয়ের বিয়ে দিচ্ছে না জিসানের সাথে। সে চায় যেন তার মেয়ে সুখে থাকে। জুনায়েদ আরুষির দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, না মা, আমি আমার চাকরির জন্য মেয়ের জীবন নষ্ট করব? আমি চাই যেন তুই সুখে থাকিস, তোর যেন কোনো ক্ষতি না হয়, 5টা লোকের কথা শুনতে না হয়। তাহলে মুগ্ধ কি দোষ করেছিল বাবা? মুগ্ধ খুব ভালো একটা ছেলে, কিন্তু ওকে বিয়ে করে তোকে 5টা লোকের কথা হজম করতে হবে, অপদস্থ হতে হবে। তোকে তো বলছি, ও নিতান্তই বাচ্চা একটা ছেলে, তোকে রোজগার করে খাওয়াতেও পারবে না। মুগ্ধ থাকতে আমাকে অপমান করবে এমন সাহস হয়তো কারণ নেই। আর বাকি রইল রোজগারের। টাকা থাকলেই সুখ হয় না বাবা, ভালোবাসা দিয়ে একটা সুন্দর ঘর বাঁধা যায়। আর মুগ্ধ অতটা গরিব না, তার যথেষ্ট রয়েছে, হয়তো জিসানের থেকে কম, কিন্তু আমার তো চলবে। আমি কথা দিয়েছিলাম আমার বসকে, কারণ আমি ভেবেছিলাম আমার মেয়ে আমার কথা মতো বিয়ে করবে। তোর কথা শুনে যদি ওনাকে না করে দিতাম, তাহলে উনি অপমানিত হতেন, হয়তো আমাকেও কোনো না কোনোভাবে অপমান করতেন। চাকরিটা বড় না, সবার সামনে অপমানিত হতাম। তাছাড়া তোর সুন্দর ভবিষ্যৎ ভেবে আমি আর কিছু বলিনি রে মা, পারলে আমাকে ক্ষমা করে দিস। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর বাবা তোর খারাপ চায় না, যে চারের সাথে তুই ভালোই থাকবি। বলেই জুনায়েদ উঠে গেলেন। সবার আড়ালে চোখটা মুছে নিলেন।
কোনো বাবাই তার মেয়ের খারাপ চায় না। তিনি তার মেয়েকে সুখী দেখতে চেয়েছিলেন। জুনায়েদ অতিথি আপ্যায়ন করতে ব্যস্ত। 8টা বেজে 10 মিনিট হয়ে গেছে, এখনো বরের কোনো খবর নেই। অথচ বরের 7টা আসার কথা ছিল। জুনায়েদ বেশ চিন্তিত হয়ে এদিক ওদিক পায়চারি করছে। জিশানের বাবা ফারুক আর জিশান কেউই ফোন ধরছে না। আশপাশ থেকে কানাঘুষা শোনা যাচ্ছে। জুনায়েদ কি করবে বুঝতে পারছে না। আরশি ওসব শুনে অসহায়ের মতো এদিক ওদিক তাকাচ্ছে। বারবার গেটের দিকে তাকিয়ে একজনের আসার অপেক্ষা করছে। জুনায়েদ আরশির পাশে এসে বসলেন। তুই চিন্তা করিস না আরশি, আমি তোকে অপমানিত হতে দেবো না। আজই তোর বিয়ে হবে। জুনায়েদ বারবার কল করছে ফারুককে। এবার ফোনটা তোলা হলো। জুনায়েদ ব্যস্ত হয়ে বলল, কোথায় আপনারা? আমার মেয়ে বসে আছে বসেছে। মাফ করবেন, এ বিয়েটা হবে না। ফাজলামি পাইছেন? নিজেরাই প্রপোজাল দিয়ে নিজেরাই বিয়ে ভাঙবেন? ফাজলাম সব। জুনেদ, মাথা ঠান্ডা কর। আমার ছেলে বিয়ে করার মতন অবস্থায় নেই। কি ঠান্ডা করবো মাথা? এখন আমার মেয়ের কি হবে? একটা সমস্যা হয়ে গিয়েছে জুনেদ। আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চায় না। আমি এর ক্ষতিপূরণ দিতে রাজি আছি। সব কিছুর ক্ষতিপূরণ হয় না। এখন আমার মেয়ের কি হবে? তুমি আগামীকাল আমার অফিসে এসো, আমি সব খুলে বলছি। বলেই তিনি কল কেটে দিলেন। জুনায়েদ গালি দেওয়ার সুযোগ আর পেলেন না। তিনি আবার কল করলেন, কিন্তু ফোন বন্ধ। তিনি চিন্তিত হয়ে আরশির দিকে এগিয়ে গিয়ে বললেন, জিসান তোকে বিয়ে করতে চায় না আরশি, নিশ্চয়ই কোনো কাহিনী করেছে। এটা ফালতু ছেলেও। আমি তো আগেই বলেছিলাম বাবা। এখন আমার মেয়েকে কে বিয়ে করবে? হ্যাঁ, বাসর ঘরে বসে আছে আরশি, অপেক্ষা করছে মুগ্ধের। ঠোঁটে লাজুক হাসি বজায় রেখে বারবার তাকাচ্ছে দরজার দিকে। মনে মনে ভাবছে তখনকার কথা। আরশির বাবা জুনায়েদ তখন মেয়েরা নিজের স্বপ্নের কথা ভেবে মুগ্ধের সাথেই বিয়ে দিতে রাজি হন। ফলস্বরূপ আরশি এখন এখানে বসে আছে। তবে ভাববার বিষয় হলো যে শেষ সময় সে কেন জিশান বিয়েতে না করবে? নিশ্চয়ই এর পেছনে মুগ্ধের হাত রয়েছে, নয়তো একদম ঠিক সময় এন্ট্রি নিল কিভাবে? আরুষির ভাবনার মাঝে ঘরে প্রবেশ করলো মুগ্ধ, হাতে খাবারের প্লেট। আরুষি মুগ্ধের চেহারার দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। মুগ্ধের চঞ্চল দৃষ্টিতে চোখ রাখা অসম্ভব। মুগ্ধ এসে আরুষির পাশে বসে রইল। আরুষির ঘোমটা তুলে খাবারের প্লেটটা দিয়ে বলল, নিন, খাইয়ে দিন। মানে? ধুর, আপনার ওই হিটলার ভিলেন বাপটাকে ফাঁদে ফেলতে যে 2 দিন না খাওয়া ভুলে গেছিলাম, সে খেয়াল কি আছে আপনার? আমার বাপ হিটলার হলে বিয়ে দিত? সে তো ফাঁদে পড়ে দিয়েছে। হাতটা ভীষণ ব্যথা, খাইয়ে দিবেন আরশি? আপনাকে তো মা খাইয়ে দাইয়ে দিয়েছে। আমি যে না খেয়ে বসে আছি আপনার হাতে খাবো বলে। আরুষি দীর্ঘশ্বাস ফেলল। প্লেটটা নিয়ে ভাত মেখে মুগ্ধের মুখে ধরতেই মুগ্ধ সেটা লুফে নিল। আরুষি আকস্মিক কেঁপে উঠল, ভ্রু কুঁচকে হুমকি দিল, আমার হাতে যদি কামড় লাগে তো আপনার খবর আছে। মুগ্ধ হেসে ওঠে। আরুষি সযত্নে মুগ্ধকে খাওয়াতে লাগে। মুগ্ধকে পানির গ্লাসটা এগিয়ে দিতেই মুগ্ধ গলা বাড়িয়ে নেয়। আরুষি মুগ্ধকে পানি খাওয়াতে খাওয়াতে বলে, এটাও খাওয়াতে হবে? হাতে এত ব্যথা? মুগ্ধ তৃপ্তির ঢেকুর তুলে আরুষির কোলে মাথা এলে দিয়ে বলল, আজ থেকে আপনাকে সবটাই করে দিতে হবে। আমি আপনাকে দিয়ে দিলাম। এবার আপনি আপনার মতো যত্ন করে রাখুন। আমি বড্ড অলস তো, নিজেকেই সামলাতে পারি না। আরুষির হাত চলে গেল মুগ্ধের চুলগুলোতে। মুগ্ধের ঘন সিল্কি চুলগুলোতে হাত দিতেই নিমিষেই সেগুলো বেরিয়ে যাচ্ছে। আরুষি খুশি মনে হাত বুলাচ্ছে। মুগ্ধ আরুষির একটা হাত টেনে বুকে রেখে বলল, আহা, কি শান্তি। আরুষি মুচকি হাসল। মুগ্ধ সকালে লাইট নিভিয়ে জানালাটা খুলে দিল। বাহির থেকে আলো ঢুকছে, ঘরের সাথে হালকা বাতাস। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাতাসে আরুষির ঘোমটাটাও উঠছে। মুগ্ধ আরুষির ঘোমটাটা খুলতে সাহায্য করলো। আরুষির হাত ধরে বলল, আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসুন আগে। এমন ভারী মেকআপে কতক্ষণ থাকবেন? আর মায়া বলে বেশি মেকআপ করে থাকলে নাকি মুখে দাগ হয়, ব্রণ হয়। না বাবা, আমার এত সুন্দর বউয়ের মুখে এসব দাগ মানাবে না। মুগ্ধের মুখে শোনা বউ ডাকটা বারংবার আবেগে আপ্লুত করে তোলে আরুষিকে। এবারও তাই হলো। সে মুগ্ধ হয়ে দেখতে লাগলো মুগ্ধকে। মুগ্ধ দাঁত কেলিয়ে আরুষিকে ওয়াশরুমে পাঠিয়ে দিল, নিজে গায়ে এলিয়ে দিল বিছানায়। একটু পর ওয়াশরুম থেকে বের হলো আরুষি। ভেজা চুলগুলো ছেড়ে মুগ্ধের মাথায় কাছে এসে বসতেই মুগ্ধ হেসে আবারও আরুষির কোলে মাথা রাখলো। নেশাক্ত গলায় বলল, আপনার শরীরে একটা আলাদা ঘ্রাণ আছে আরশি, সেটা এখন পাচ্ছি। আরুষি মুগ্ধের বন্ধ করে রাখা চোখে হাত বুলায়। মুগ্ধ চোখ খুলে আরুষির দিকে তাকিয়ে বলল, আপনার নেশায় কিভাবে যেন আসক্ত হয়ে গিয়েছিলাম আরশি। সবসময় আপনার কথা মনে পড়তো, যেখানে সেখানে আপনাকে দেখতে পেতাম। একদিন আপনাকে না দেখতে পেলে ভিতরটা কেমন হা হতাশ করতো, মনে হতো দমটা বুঝি বের হয়ে আসছে। বুকের ভিতর কেমন যেন কাঁপতো।
আপনাকে ভীষণ মিস করতাম। যখন আপনার প্রতি আমার একটু একটু করে অনুভূতি জন্মাচ্ছিল, একদিন রাতের বেলা কেমন যেন একটা অদ্ভুত ইচ্ছে হলো আমার আপনার কোলে মাথা রেখে ঘুমানোর, গল্প করার। নিজের ইচ্ছে দেখে নিজেই অবাক হয়েছিলাম। নিজেকে বোঝাতাম উনি আমার কত বড়। এসব ভাবাটা উচিত না, এরপরও আমার ইচ্ছেটা কমেনি, বরং আরও প্রবল হলো। মন চাচ্ছিল আপনাকে নিজের সাথে জড়িয়ে ধরে রাখতে, পারলে হয়তো ঘুম হতো, এই যে যেমন এখন। বলে মুগ্ধ আরুষির হাতের পিঠে চুমু খায়। আরুষির শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। মুগ্ধ আবার বলতে লাগে, ঘুমটুম সব ছেড়েই দিয়েছিলাম। মা আর বাবা আমার এসব দেখে আমাকে সামনে বসিয়ে সব জিজ্ঞেস করে। আমি ধীরে ধীরে সব বলে দেই। আরুষি বিস্ময় নিয়ে তাকায় মুগ্ধের মুখ পানে। মুগ্ধ এসবও বলেছে নাকি? আরুষি অবাক হয়ে বলে, কি বলছেন আপনি? আপনাকে ভালোবাসি সেটা। আপনি তো ভারী নির্লজ্জ। ভালোবাসায় আবার কিসের লজ্জা? প্রথমে তারা অবাক হন, রাজি হননি, সমাজের কুসংস্কারের কথা ভাবেন। কিন্তু আমি যখন বলেছিলাম যে আমার আরশি চাই মানে চাই, আমার পাগলামি দেখে তারা আর না করেননি। আপনাকে পেতে সব কিছুই করতে পারি আমি আরশি, আর তাই আমি জিসানকে সরানোর সব রকম ব্যবস্থা করেছি। ও হ্যাঁ, কি করেছিলেন আপনি বলুন তো? জিসান কেন সে সময় ডিসিশন চেঞ্জ করলো? চেঞ্জ করেনি, আমি করিয়েছি। কি করেছেন শুনি? বেশি কিছু না, গাড়ি আটকিয়ে নির্জন রাস্তায় একটু ধোলাই দিয়েছি। শালার সাহস হয় কেমনে আপনার হাত ধরার? আর আপনার হাতে চেপেও তো ধরেছিল, তাই ওর হাতটাই ভেঙে দিলাম। এই মুগ্ধ, পাগল আপনি? ওর হাত ভেঙে দিলেন? আরে প্লাস্টার করলে ঠিক হয়ে যাবে। আর আপনার ওর উপর এত মায়া হচ্ছে কেন বলুন তো? মায়া না, হাতটাই ভেঙে দিলেন, তাই অবাক হলাম। বুঝেছি, দরদ হচ্ছে। আর ও যে হাত ধরলো, ওরে পিটিয়ে তক্তা বানিয়ে বক্সে ভরে অ্যাম্বুলেন্সে করে সোজা হাসপাতালে পাঠিয়েছি। আপনি হসপিটালে পাঠিয়েছেন? হ্যাঁ, আর ও যদি পুলিশকে আমার কথা বলতে যায় তো আমি বলে দিয়েছি যে ভিডিওটা পুলিশকে দেখিয়ে দিব। কোন ভিডিও? ওকে আটকিয়ে মারার পরিকল্পনা ছিল আমার, কিন্তু ওকে আটকানোর পর ও আমায় চিনে ফেলে। আর আপনাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে যে আপনাকে বিয়ে করার পর বিদেশে নিয়ে বেচে দিবে, আর আমি নাকি কিছু করতেও পারবো না। তখন অবশ্য আমার সাঙ্গপাঙ্গরা আড়ালে দাঁড়িয়ে ভিডিও করছিল, আমায় একা ভেবে এসব বলছিল ও। আর এসবও বলেছে যে বিদেশে থাকতে নাকি অনেক মেয়েকে বিয়ে করেছে, আর দেশে এসে অনেক মেয়েকে ঠকিয়েছে। ওর নাকি সপ্তাহে প্রতিদিনই বাড়ি যেতে হয়। তারপরও বলল আমি নাকি কিছুই করতে পারবো না। তারপর ওরে পিটি আমি যা করার করে দিলাম। কতটা বাজে ছেলেও! আপনি আমায় বাঁচিয়ে নিলেন মুগ্ধ। আপনার ভাগ্যে আমি আছি আরশি, কি করে আপনাকে অন্য কারোর হতে দিতাম? শালাই তো বলেছিল আমার মুখ দেখেছে, আমাকে নাকি পুলিশে দিবে। আমি ভিডিও দেখিয়ে বলেছি যে আমি ওকে সারা জীবন জেল খাটাবো, তাই বেচারা আর আপনাকে বিয়ে করতে চাইনি। ওর বাবা ভেবেছে ও বিয়ের দিনও মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, আর হাইজাকাররা পিটিয়েছে। এটা শুনে আরুষি মুগ্ধকে আরেকটু চেপে ধরল। মুগ্ধ মুচকি হেসে আরুষির সিথি বারবার চুমু খেলো। আরুষির হাত ধরে বলল, ভালোবাসি আরশি। আমিও আপনাকে ভালোবাসি মুগ্ধ। আপনার আমার সামনে করা বাচ্চামোগুলোর প্রেমে পড়ে গেছি। বাচ্চামো? সেটা তো আমি আমার আরশির সামনেই করি, আর বাদ বাকি সবার সামনে তো আমি গম্ভীর রাগী মুগ্ধ। বলে মুগ্ধ আবারও ভুবন বোলানো হাসি দিল। আরুষি সেদিকে পলকহীন তাকিয়ে রইল। মুগ্ধ হাত নাড়তে আরুষি বলল, আজ একটু বেশি হাসছেন বলে মনে হচ্ছে না? আজ আরশি আমার কাছে যে, তাই আমি আমার ভালোবাসার সান্নিধ্যে যে, তাই কত কষ্ট করে আপনাকে আমি আমার করেছি জানেন? আর আপনি আরশি, আপনাকে ছোঁয়ার অধিকার পেতে পারি? মেয়াই। আরুষি লজ্জায় চোখ নামালো, মাথা উপর নিচ করে মুগ্ধকে আঁকড়ে ধরল। মুগ্ধ নিজের জবাব পেয়ে গেল। পরক্ষণে আরুষি নিজের ওষ্ঠে নরম ছোঁয়া অনুভব করলো। মুগ্ধ আস্তে আস্তে আরুষিতে নিজের ভালোবাসার প্রকাশ ঘটাতে লাগলো। সেই ভালোবাসায় আরুষি মুগ্ধের পাগলামি দেখতে পেল, নিজের জন্য একরাশ ভালোবাসা প্রেম দেখতে পেল মুগ্ধের চঞ্চল চোখে। আরুষির হাতে থাকা কাঁচের চুড়িগুলো এক এক করে ফ্লোরে পড়ল। আরুষি চোখ বন্ধ করে অনুভব করলো মুগ্ধের সীমাহীন ভালোবাসা। আপাতত চলছে শীতকাল, নভেম্বর মাস, মাঝে কয়েকটা মাস কেটেছে শুকেই। আরুষিও বেশ সংসারী হয়ে উঠেছে, তাকে চারদিক সামলায় নিতে হয়, সাথে পড়াশোনা চালাতে হয়। সন্ধ্যা গড়িয়েছে, আরুষি রান্নাঘরে দাঁড়িয়ে সবার জন্য গরম গরম সিঙ্গারা ভাজতে ব্যস্ত। এই গ্যাসের চুলার সামনে দাঁড়িয়ে শীতকালেও তরতর করে ঘামছে আরুষি। আপন মনে কাজ করছে আর ভেবে চলেছে নানান কথা। আচমকা উদরে কারোর হাত স্পর্শ পেয়ে কেঁপে উঠল আরুষি। আরুষির পিছনে থাকা মুগ্ধ আরুষির ঘর্মাক্ত কাঁধে মাথা এগিয়ে দিয়ে বলল, আই মিস ইউ আরশি। সারা জীবন বন্ধুদের সাথে থেকে এখন মিছে মিস ইউ বলতে হবে না। মুগ্ধ হেসে আরেকটু আঁকড়ে ধরল আরুষিকে। আরুষি বিরক্তির শ্বাস ছিঁড়ে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছে।
গরম তেল থেকে। মুগ্ধ আরুষের গালে গাল ঠেকিয়ে আরুষের মায়াবী চেহারার দিকে তাকালো। আরুষের কপালে থাকা চুলগুলো সরিয়ে নিল। গলদেশে ঠোঁটের স্পর্শ পেতে আরুষি রাগী কণ্ঠে বলল, গরম তেল পড়বে মুগ্ধ। মুগ্ধ আরুষির গাল টেনে আরুষিকে ছেড়ে সরে দাঁড়ায়। আরুষি অগ্নি চোখে তাকিয়ে সিঙ্গারাগুলো বাইরে নিয়ে যেতে লাগলো। মুগ্ধ পেছন থেকে ডেকে উঠল, আশি দাঁড়ান। কি? মুগ্ধ হেলতে দুলতে এগিয়ে গেল। আরুষি এখনো ভ্রু কুঁচকে দেখছে মুগ্ধকে। মুগ্ধ আরুষির কাছে এসে আরুষির কোমরে কোজা শাড়ির আঁচলটা নামিয়ে দিল। আরুষির দৃষ্টি নিচু হলো, সে চলে গেল। মুগ্ধ শেষ বাজাতে বাজাতে ড্রয়িং রুমে ঢুকলো। সোফায় গা এলিয়ে বসলো। জুয়েল সাহেব বেশ প্রশংসা করছেন আরুষির। আরুষি হেসে সায় দিচ্ছে। মায়া খেতে খেতে বলছে, ভাবি, তোমার হাতে তো জাদু আছে, একদম দোকানের মতো হয়। আরুষি সবাইকে সার্ভ করে নিজেও একটা নিল। ঠিক তখনই চোখ পড়ল মুগ্ধের দিকে। মুগ্ধ বেশ অনেকক্ষণ যাবৎ সিঙ্গারার দিকে তাকিয়ে আছে। সে একবার লুকিয়ে আরুষির দিকে তাকাচ্ছে, তো আরেকবার সিঙ্গারার দিকে। আরুষির সন্দেহকে সত্যি করে সে সিঙ্গারা হাত দিতে আরুষি মিছিমিছি চড় বসালো মুগ্ধের হাতে। মুগ্ধ তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল। আরুষি চোখ রাঙিয়ে বলল, এটাতে বাদাম আছে, আর বাদামে আপনার অ্যালার্জি। আমি কি খাচ্ছিলাম নাকি? তুই খেতে চাইছিলি, আমি দেখেছি। বেশি কথা বলিস। আসলেই খেতাম না, আমার জন্য বাদাম ছাড়া বানালো না আজ। কিছু বললেন? একদম না। আপনার জন্য বানাইনি, কারণ আপনি আজ ওয়াদা ভঙ্গ করে জ্বর নিয়ে বাইরে গিয়েছেন। একদম ঠিক হয়েছে, এটাই ওর শাস্তি। জ্বর কমলো না আর এখনই বাইরে যেতে হয়। মা, তুমি কিন্তু জানো যে সিঙ্গারা আমার কত ফেভারিট। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি যেগুলোতে সেইগুলোই তোমার ভীষণ প্রিয়। আরুষি হেসে বলল। মুগ্ধ আরুষির দিকে রাগী চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ধূপধাপ শব্দ করে পা ফেলে রুমে ঢুকে জ্যাকেট খুলে এসি ছেড়ে দিল। বিছানা গায়ে দিতেই ঘরে ঢুকলো আরুষি। সঙ্গে সঙ্গে আঁতকে উঠে বলল, এ কি মুগ্ধ, আপনি এই শীতের মধ্যে এসি ছেড়ে শুয়ে আছেন, তাও শরীরে জ্বর নিয়ে? জ্বর এলো বলে। মুগ্ধ ঘাড় উঁচিয়ে আরুষিকে দেখে নিল। আরুষির হাতে একটা প্লেট। মুগ্ধ আবার অন্যদিকে তাকায়। আরুষি চোখ বড় বড় করে মুখ দিয়ে শ্বাস ছাড়ল। মুগ্ধের পাশে বসে রিমোট নিয়ে এসিটা কমিয়ে দিল। মুগ্ধ উঠে বসে কপাল কুঁচকে বলল, কি সমস্যা? অনেক সমস্যা। নিন, খেয়ে নিন, এতে বাদাম নেই। চাই না আমার। খেয়ে নিন, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। এত বাপের বাড়ি যাওয়ার হুমকি দেন কেন? আপনার হিটলার বাবাকে কি বেশি মনে পড়ে? খাবেন আপনি? খাইয়ে দিলে অবশ্যই খাবো। আরুষি মুচকি হেসে মুগ্ধকে সিঙ্গারাটা খাইয়ে দিতে দিতে বলল, এত বন্ধু বন্ধু করলে চলে না, বুঝছেন? নিজের শরীরের খেয়ালটাও রাখতে হয়। আপনি আছেন কি করতে? আমার কথা তো শোনাই হয় না। মুগ্ধ পানিটা খেয়ে ঠাস করে শুয়ে পড়ল। আরুষি চলেই যাচ্ছিল, আবারও পেছন ফিরে এসে বলল, শরীর খারাপ লাগছে তো? একদমই না। মিথ্যু। বলে আরুষি এসিটা অফ করে দিল। শরীরে পাতলা সোয়েটার জড়িয়ে নিতে নিতে বলল, আমারই শীত করতেছে আর সে এসি ছেড়ে রেখেছে। মুগ্ধ কপালে হাত রেখে শুয়ে আরুষির মুগ্ধের পাশে বসে মুগ্ধের হাতটা সরিয়ে কপালে রেখে বলল, কপাল তো হালকা গরম। মুগ্ধ আরুষির দিকে করুণ চোখে তাকায়। আরুষির বুক ধক করে ওঠে মুগ্ধের এমন চাহনি দেখে। মুগ্ধ আরুষির কোলে মাথা রেখে বলল, ঘুমাবো আরশি। রাতে গা কাঁপিয়ে জ্বর আসে মুগ্ধের। আরুষির তো সামলানোই দায় হয়ে গেল। বেচারি বেশ ভয় পেয়ে যায়। ভয়ে শাশুড়িকে ডেকে আনতে গেলেও মুগ্ধের হাত থেকে নিজের শাড়ির আঁচল ছুটাতে পারেনি সে। মুগ্ধ এতটাই শক্ত করে ধরেছিল সেটা। দুর্বল গলায় বলছিল, আমাকে ছেড়ে যাবেন না আরশি, আমি কিন্তু খুব রাগ করব। মাকে ডাক দিলে তিনি জ্বর কমানোর জন্য কোনো ব্যবস্থা করবেন। আমি একা পারবো না মুগ্ধ, যেতে দিন আমায়। না, আমি আপনার সান্নিধ্যে থাকলেই ঠিক হয়ে যাব। আরুষিকে চেপে ধরে মুগ্ধ আরুষির বক্ষে নিজের মাথা রাখে। আরুষির মুগ্ধের চুলের হাত রাখে। মুগ্ধ গোগানোর শব্দে বলে, এভাবে থাকতে দিন আরশি, জ্বর পালাবে। আরুষি মুগ্ধের মাথায় হাত বোলাচ্ছিল আর এক হাত দিয়ে নিজের চোখ মুছে চলছিল। মুগ্ধের মাথা ধীরে ধীরে আরুষির কাঁধে চলে যায়। কাঁধে ঠোঁট বুলিয়ে সে আবারও বলে ওঠে, আপনি না ভীষণ সুন্দর আরশি। আরুষি চমকে উঠে মুগ্ধের দিকে তাকায়। আরুষির শরীরে সে ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, আপনার শরীরের ঘ্রাণটা আমায় চুম্বকের ন্যায় টানে আরশি। আপনার শরীর ভালো না, নিন শুয়ে পড়ুন। আপনার সবকিছু ভয়ানক সুন্দর আরশি। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? বিয়ের এই কয়েক মাসেও আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার। এখন এসব বলার সময় নয়। ভালোবাসার সময় অসময় হয় না। এই হাতটা আমার আরশি, আপনিও আমার।
জ্বর বাড়ছে কিন্তু আমার কথা না শুনলে আমি রেগে যাব। এত রাগ করেন কেন আরশি? আপনি জানেন না আপনাকে ছাড়া আমার ঘুম হয় না। আপনাকে নিজের সাথে না জড়ালে আমার চোখ লাগে না, তাই আপনি বাপের বাড়ি যাওয়ার হুমকি দেন, তাই না? একটু ভালোবাসলে কি হয় আরশি? একটু ভালোবাসুন না, দেখবেন জ্বর চলে যাবে। আরুষি আর কিছু বলবার ভাষা পাচ্ছিল না। রাত 3টের উপরে বাঁচতে চললো। আপনার এই সময় গোসল করাটা উচিত ছিল না, কিন্তু করতে হলো। জ্বর কমে গেছে। এখনো ঢলছেন? এসব কিছু না। এখন চুপচাপ ঘুমাবেন। আহারে কত শীত। কি হলো, শুয়ে পড়ুন। আমি এখন ঘুমাবো না। কেমন পাগলামি মুগ্ধ, ঘুমান। উঠুন। কই যাব? আরুষির প্রশ্নটাকে পাত্তা দিল না মুগ্ধ। আরুষিকে টেনে বাইরে নিয়ে গেল। মুগ্ধ কোনো কথা না শুনে আরুষিকে কোলে তুলে নিল। আরুষিতে ভয় আছে, কারণ মুগ্ধের গায়ে এখনো জ্বর। টলতে টলতে আরুষিকে নিয়ে পড়ে গেলে কি লজ্জায় পড়তে হবে। মুগ্ধ আরুষিকে নিয়ে বাড়ির বাইরে চলে এলো। নিচে নামিয়ে বলল, চলুন একটা জায়গায় নিয়ে যাব। এই শীতে? হ্যাঁ। বলে মুগ্ধ আরুষিকে টেনে নিয়ে যেতে লাগলে কোথায় যেন গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। আরুষি শুধু বলছে, আপনি অসুস্থ শরীরে শীতের মধ্যে কি যে করছেন। বলতে বলতে আরুষি কাঁপছে। রাত 3টে এমন শীতে যে কেউ কাঁপবে। মাঝ রাস্তায় গাড়ি থামালো মুগ্ধ। জনক মানবহীন রাস্তা একদম, চারদিকে কুয়াশা, কিন্তু রাস্তাটা ভারী সুন্দর। দুপাশে সারি সারি গাছ। মুগ্ধ আরুষিকে নামিয়ে বলল, কেমন লাগলো? সুন্দর। অনেক দিনের ইচ্ছে ছিল আপনাকে নিয়ে শীতের রাতে হাঁটার। আরুষি অবিশ্বাস্য চোখে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ গাড়ির ভেতর থেকে একটা জ্যাকেট বের করলো। আরুষির গায়ে সেটা জড়িয়ে দিল। তারপর অর্ধেক চাদর জড়িয়ে দিয়ে নিজের কাছে টেনে নিয়ে হাঁটতে লাগলো। আরুষি শক্ত হয়ে মুগ্ধকে এক পাশ থেকে জড়িয়ে আছে। এই ঘন কুয়াশার রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তাটা মনে হয় একটু গ্রাম্য। মুগ্ধ হেসে বলল, আজ একসাথে সূর্যোদয় দেখব। আরুষি হাসলো। মুগ্ধ যে তাকে নতুন এক অনুভূতির সাথে পরিচয় করাবে, এটা সে ভাবতেও পারেনি। আরুষি ভাঙা গলায় বলে ওঠে, আপনাকে ভালোবেসে ফেলেছি মুগ্ধ, কখনো ছেড়ে যাবেন না তো? কখনো না। আমার হৃদয় শুধু আপনি। কিভাবে ছেড়ে দিব? কত কষ্ট করে আপনাকে পেয়েছি বলুন তো। আমারও হৃদয় শুধু আপনিই মুগ্ধ।